বলেই প্রভাত ভেতরে প্রবেশ করলো। অজান্তা জানে প্রভাতের কি হয়েছে, জেনেও শুকনোভাবে অভিনয় চালিয়ে গেল। অজান্তা অনেকদিন ধরে প্রভাতকে ভালোবাসে। সব রকম চেষ্টা করেও প্রভাতের মনে বন্ধুত্বের চেয়ে বেশি জায়গা পায়নি। প্রভাতও জানে অজান্তা তাকে ভালোবাসে। প্রভাতের বাবার বন্ধুর মেয়ে সে। গত রাতে প্রভাতের বাবা ওয়াসিল চৌধুরী অজান্তাকে খবর দিয়ে এনেছে। অজান্তা পূর্ণতাকে দেখে এগিয়ে গেল। পূর্ণতাকে দেখে মৃদু হেসে বলল, কি হয়েছে পূর্ণতা, তুমি কিছু জানো? পূর্ণতা মিহি কণ্ঠে উত্তর দিল। না আপু, জানি না। অজান্তা একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, তোমাদের বিয়ে কবে? জানি না আপু। এত সুন্দর হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে হচ্ছে, তাও মুড অফ কেন? আমি হলে সারা শহর কে জানাতাম আনন্দে। ওনাকে বিয়ে করাই তো সব আনন্দে পানি ঢালার মতো। তাই নাকি? তাহলে প্রভাতকে আমার হাতে দিয়ে দাও। ওর মতো হ্যান্ডসাম ছেলেকে পেলে সারা জীবন মাথায় তুলে রাখবো। তাহলে নিন আপু, আমি বেঁচে যাই। মনে মনে কেন যেন জেলাস ফিল হলো পূর্ণতার। সে ভালো না বাসুক, তাই বলে অন্য কেউ কেন ভালোবাসবে? কেন প্রভাতকে নিয়ে মানুষ এত টানাটানি করবে? এমন সময় প্রভাত বেরিয়ে এলো ঘর থেকে। পরনে সাদা হাতা লম্বা গেঞ্জি, গেঞ্জির হাতা গোটানো, পরনে ব্ল্যাক জিন্স। অজন্তা হাঁ করে তাকিয়ে আছে প্রভাতের দিকে, ঠোঁটে মিষ্টি হাসি। দিন কেটে গেল। ওয়াসেল এবং প্রভাত বাড়িতে ছিল না। অজান্তা, পুষ্প এবং পূর্ণতা ওদের রুমে বসে আছে। তিনজনে গল্প করছে। এমন সময় সজল দরজায় কড়া নেড়ে বলল। আসবো? পুষ্প গলা এগিয়ে দিয়ে বলল। জি, আসুন সজল ভাই। সজল রুমের ভেতরে প্রবেশ করে লজ্জারাঙ্গা চোখে পূর্ণতার দিকে তাকালো। সারাদিনের ব্যস্ততায় সে পূর্ণতার কাছে চিঠি বিষয়ে শুনতে পারেনি, তবে অপেক্ষায় ছিল কখন নিরিবিলি হবে। সজলের চোখ মুখের অবস্থা দেখে পূর্ণতা কিছুটা সন্দিহান। চোখ মুখের লজ্জা ভাবটা অদ্ভুত দেখাচ্ছে পূর্ণতার কাছে। অজান্তা সজলকে দেখে বলল। তোমার প্রভাত ভাই কি এসেছে? সজল বলল। জি, এসেছি। অজান্তা বলল। তোমরা থাকো, আমি একটু প্রভাতের সাথে দেখা করে আসি। পুষ্প পূর্ণতার মুখের দিকে তাকালো। পূর্ণতা হাসি খুশি মুখ নিয়ে বলল। যান। অজান্তা চলে গেল। পুষ্প কপাল কুঁচকে পূর্ণতার দিকে তাকিয়ে বলল। কোথাও কি কিছু পুড়েছে? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। পূর্ণতা কপাল কুঁচকে বলল। কি পূর্বে? আশ্চর্য, কি আশ্চর্য! কার যেন মন পড়ছে। পূর্ণতা একগাল হেসে বলল। ট্রাস্ট মি, খুশিতে গান গাইতে ইচ্ছে করছে। আমি খুব বড় বাজাবাজি। এই যে বাজা বাজা করছিস, একদিন দেখবি ভাইয়ার আশেপাশে কাউকে সহ্যই হবে না তোর, তাই না সজল ভাই? পুষ্প সজলের দিকে তাকিয়ে কথাটা বলল। পুষ্পের কথাবার্তা সজলকে পোড়াচ্ছে। সজল কোনোভাবে চাইছে না পূর্ণতার সামনে প্রভাতকে নিয়ে কিছু বলুক। সে চিঠিতে লিখেছিল পূর্ণতা চাইলে এখান থেকে সে পূর্ণতাকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু পূর্ণতার মাঝে কোনো অনুভূতি দেখা যাচ্ছে না। পূর্ণতা কি চিঠি পড়েনি? সজল পূর্ণতাকে বলল। একটু জরুরি দরকার ছিল, বাইরে আসবে? পূর্ণতা, আমার চিঠি পড়েছিলে? হ্যাঁ। কেমন লাগলো? তোমার অনুভূতি কি? সত্যি বলতে চমৎকার সজল ভাই। আমি নিশ্চিত ছিলাম তুমি বুঝবে। আসলে সরাসরি অনেক কিছুই বলতে লজ্জা করে। মনে মনে যা ভাবি তা বুঝতে পারি না। পূর্ণতা ভ্রুকুচকে বলল। এমন সিম্পল কথা কি চিঠিতে বলা লাগে? অনুভূতির কথাগুলো এই পৃথিবীর সবচেয়ে কঠিন কথা। আরে আপনি তো আর প্রেম নিবেদন করেননি যে কঠিন লাগবে। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই তো আমি খুশি। আসলে এতদিন আমারও একটু আনইজি লাগতো আপনার সাথে কথা বলতে। সজলের কিছুই বোধগম্য হলো না। পূর্ণতার কথার মানে কিছুই যেন স্পষ্ট হলো না। প্রেম নিবেদন করেনি মানে? পূর্ণতা এসব কি বলছে? সে তো চিঠিতে স্পষ্ট পূর্ণতাকে শেষবারের মতো আরেকবার ভাবতে বলেছে। সজল সন্দিহান মনে প্রশ্ন করল। আমি চিঠিতে কি লিখেছি বলো তো? লিখেছেন আমাকে আর কোনোদিন প্রেম ভালোবাসা জাতীয় কথা বলবেন না, ভাবি ডেকে ডেকে ফেনা তুলবেন। সজল ভাই, আমি সত্যিই অনেক খুশি হয়েছি। আসলে আমিও কোনোদিন আপনাকে অমন নজরে দেখিনি। সজলের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। সে কিছুই বুঝতে পারছে না এসব কি বলছে পূর্ণতা। এরই মাঝে প্রভাত বের হলো ওর রুম থেকে। মাত্রই শাওয়ার নিয়েছে সম্ভবত। পরনে শর্ট প্যান্ট, গায়ে কালো গেঞ্জি। অজান্তা প্রভাতের চুলে হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে পানি ফেলে দিচ্ছে।
আকস্মিক পূর্ণতার নজরে এলো সে দৃশ্য। প্রভাত হাত দিয়ে অজান্তার হাত সরিয়ে দিল। অজান্তা বলল, দেখো তোর হবু বউ তোকে পাত্তা দেয় না, তোরই কাজিনের সাথে হেসে হেসে ফিস ফিস করছে। অজান্তার কথায় প্রভাত শরীর মুড়ে তাকালো পূর্ণতার সজলের দিকে। তাকিয়ে অজান্তাকে বলল, আই ডোন্ট কেয়ার, তার যা ইচ্ছা করুক। অজান্তা আরেকটু আগুনের ফুলকিতে বাতাস দিতে বলল, প্রভাত চৌধুরীর হবু বউ কিনা অন্য পুরুষের সাথে এত ঢলাঢলি? প্রভাতের আত্মসম্মানে রাখলো কথাটা। সে অজান্তার কথার কোনো উত্তর না দিয়ে সোজা হেঁটে গেল পূর্ণতা এবং সজলকে পাশ কাটিয়ে। যাওয়ার সময় পূর্ণতার দিকে একবারও তাকালো না। পিস পিস অজান্তাও আছে। সে ভয়ার্ত চোখে সজলের দিকে তাকালো। পূর্ণতার চাহনি দেখে সজল পূর্ণতার হাত ছেড়ে দিল। ঢোক গিলে বলল, তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? পূর্ণতা অন্য মনস্কভাবে উত্তর দিল, না কিছু না, এমনি। কেমন যেন দেখাচ্ছে। আপনি থাকুন, আমি বাড়ির ভেতর যাচ্ছি। হঠাৎ পূর্ণতার মনে হলো প্রভাতকে। তাকে দেখাতে অন্য একজনের সাথে কেন আসবে সে? এটা করা একদম তার উচিত হয়নি। সজল পেছন থেকে আবার পূর্ণতার হাত টেনে ধরে বলল। দাঁড়াও পূর্ণতা। পূর্ণতা এবার চমকালো না, তবে অবাক হলো সজল আজ হুটহাট করে তার হাত ধরছে কেন। পূর্ণতা ঘুরে দাঁড়িয়ে নিজের হাত ছুটিয়ে নিয়ে বলল, কি সমস্যা সজল ভাই? হুটহাট হাত ধরছেন কেন? পূর্ণতা খেয়াল করলো সজল ঘামছে। কিছু একটা গড়বড় মনে হচ্ছে পূর্ণতার কাছে। সজল কপালের ঘাম মুছে বলল। তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে পূর্ণতা। পূর্ণতার সজলের আচরণ একদম ভালো লাগছে না। বিরক্ত কণ্ঠে বলল, আমার সাথে আপনার আবার কিসের সিরিয়াস কথা? আর কতবার সিরিয়াস কথা বলবেন? তুমি আমার চিঠি পাওনি? পেয়েছিলাম তো। চিঠিতে আমি যা লিখেছিলাম তুমি তো সেগুলো পড়লে না। তুমি কি মজা করলে নাকি সত্যি চিঠিতে ওইসব লেখা ছিল? আমি মজা করব কেন? আপনি তো স্পষ্ট লিখেছেন আমাকে, আর কোনোদিনও প্রেম ভালোবাসা কিচ্ছু লিখবেন না আপনি। আমি এসব লেখিনি কিছু। নিশ্চয়ই প্রভাতের হাতে চিঠি পড়েছিল, আর প্রভাতই এই চিঠি পাল্টে দিয়েছে। পূর্ণতা কপাল কুঁচকালো। কিছুটা অবাক হয়ে বলল, প্রভাত কেন চিঠি পাল্টাবে? আপনার চিঠি ওর কাছে কিভাবে যাবে? প্রভাত অনেক ধূর্ত। প্রভাতের পক্ষে অসম্ভব কিছুই নেই। দেখুন সজল ভাই, আমার এসব নিয়ে আলাপ আলোচনা করতে একদমই ইচ্ছে করছে না, এখন যাই আমি। সজল আবার পূর্ণতার হাত টেনে ধরে বলল, পূর্ণতা, তুমি এই বাড়ি থেকে মুক্তি চাও? আমি তোমাকে মুক্ত করব। চলো আমার সাথে। সজল কেমন যেন চোরের মতো বারবার পূর্ণতার দিকে তাকাচ্ছে। আবার সামনে পেছনে ডানে বামে তাকাচ্ছে। খুব অদ্ভুত লাগছে পূর্ণতার কাছে। সজলের এমন চাহনি সন্দেহজনক লাগছে পূর্ণতার কাছে। পূর্ণতা স্পষ্ট সজলের চোখে মুখে কামনা দেখতে পাচ্ছে। একদম অস্বাভাবিক দেখাচ্ছে সজলকে। সজল এবার পূর্ণতার দুই বাহু চেপে ধরে বলল, আমার তোমাকেই চাই পূর্ণতা, তোমাকে আমার লাগবেই। রাগে পূর্ণতার সমস্ত শরীর জ্বলে উঠল। সজলের এমন স্পর্শ তাকে বিরক্ত করল। গায়ে সমস্ত বল প্রয়োগ করে সজলের গালে থাপ্পড় মেরে বলল, আমি প্রভাতকে গিয়ে এক্ষুনি বলছি, বারবার আমায় স্পর্শ করছেন। প্রভাত জানলে আপনাকে শেষ করে ফেলবে একদম। পুরুষের চরিত্রে যখন খারাপ সত্তা প্রবেশ করে তখন তাদের ভালো মন্দ ভয় ডর কিছুরই ভয় থাকে না। এমন সময় কারেন্ট চলে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল। অন্ধকারে কারো মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। পূর্ণতা অন্ধকারে হাতড়ে পেছনে ঘুরতে যেতেই পড়ে গেল। সজল ফোনের টর্চ চালিয়ে দেখল পূর্ণতা নিচে পড়ে গিয়েছে। পূর্ণতাকে দেখে নিয়ে ফোনের আলো নিভিয়ে দিল। পূর্ণতা বুঝতে পারল তার সাথে খারাপ কিছু হতে চলেছে। বুকের মাঝে অজানা এক ভয় বাসা বাঁধল। আটকে উঠল সে ভয়ে। হৃৎপিণ্ড থরথর করে কাঁপতে শুরু করলো। তার মাথার মাঝে চক্কর দিয়ে উঠল। এই পৃথিবীর প্রতিটা পুরুষের জাতি কি তাহলে চরিত্রহীন? সজলের মতো বিশ্বস্ত মানুষও কিনা আজ তার সাথে এমন আচরণ করছে? যে সজলকে সে চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করত, সেই সজলই আজ তার বিশ্বাস ভাঙল। ছোটবেলা থেকে নিজের সবচেয়ে কাছের বিশ্বস্ত বলে যাকে ভেবে এসেছে, আজ সেই তার বিশ্বাস ভেঙে চুরে চুরমার করে দিল। তাহলে এই পৃথিবীতে কাকে বিশ্বাস করা যায়? এমনি পূর্ণতার পুরুষ মানুষের প্রতি নেগেটিভ ধারণা। সজলের এই আচরণ পূর্ণতার মন থেকে বিশ্বাস নামক জিনিস উঠিয়ে দিল। পূর্ণতা ধরেই নিল এই পৃথিবীতে কোনো পুরুষের কাছেই একাকিত্বে নির্জন কোনো নারীই সেফ নয়। যত সাধু পুরুষই হোক, নারীর প্রতি তারা কামুক দৃষ্টি ফেলবেই।
নারী হলো পুরুষের কাছে ভোগের বস্তু। পূর্ণতার সমস্ত ভয় সত্যি করে বিশ্বাস ভেঙে সজল হুমড়ি দিয়ে পড়ল পূর্ণতার উপর। অন্ধকারে পূর্ণতা কিছু দেখতে পারছে না, তাই আঘাতও করতে পারছে না। সে শুধু বলছে, আমার ছাড় জানোয়ার, নাহলে খুন হয়ে যাবে। আমি কিন্তু তোকে ছাড়বো না একদম। এমন সময় কয়েক জোড়া পায়ের শব্দ শোনা গেল। টর্চের আলো দেখা গেল দূরে। সেই আলো সজল এবং পূর্ণতার চোখের উপর পড়ল। ওয়াসেল গলা খ্যাক করে বলে উঠল। কে ওখানে? সজল সাথে সাথে পূর্ণতাকে ছেড়ে দিল। তখন ওয়াসেলের সামনে স্পষ্ট হলো সজল এবং পূর্ণতা এতক্ষণ অন্তরঙ্গ অবস্থায় ছিল। ওয়াসেলের সঙ্গে চৌধুরী বাড়ির বাগানের কিছু লোক ছিল। প্রত্যেকের চোখ কপালে উঠল সজল এবং পূর্ণতাকে এই অবস্থায় দেখে। সজল মাথা নিচু করে দাঁড়ালো। ওয়াসেল যা বোঝার বুঝে গিয়েছে, সে তার নিজের মতো করে বুঝলো। বাকি সবাইও তাই বুঝলো। ওয়াসেল সজলের দিকে তাকিয়ে চোখ গরম করে বলল। এখানে কি হচ্ছে? পূর্ণতা জোরে কেঁদে দিয়ে ওয়াসেলের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল। চাচা, সজল আমার সাথে। এতটুকু বলে আর কিছু বলতে পারল না। পূর্ণতার শুধু কান্না পাচ্ছে, শরীর কাঁপছে থরথর করে। ওয়াসেল পূর্ণতার দিকে তাকিয়ে বলল। এখানে কি করেছিলে? পূর্ণতা কিছুই বলতে পারল না। ওয়াসেলের ভাবভঙ্গি দেখে সে বুঝলো ওয়াসেল তাকেও অপরাধী ভাবছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো উপযুক্ত প্রমাণ এখন তার কাছে নেই। ওয়াসেল দুজনের দিকে তাকিয়ে বলল। দুজনে বাড়ির ভিতরেই চলো। পূর্ণতা আসার সময় কাঁদতে কাঁদতে ওয়াসেলকে বোঝানোর চেষ্টা করলো, চাচা, আমি কিছু করিনি। সজল আমার সাথে খারাপ আচরণ করেছে। কিন্তু ওয়াসেল কোনো কথার জবাব দিল না। ওয়াসেল বাড়িতে ঢুকেই দেখলো ডাইনিংয়ে প্রভাত আর অজন্তা বসে টিভি দেখছে। ওয়াসেল খুব জোরে ওয়াজেদকে ডেকে বলল। ওয়াজেদ, এখনই নিচে আয়। দেখ তো তোর মেয়ের কীর্তি। প্রভাত গভীর চোখে পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার চোখ দিয়ে অবিরাম নোনা জল গড়িয়ে পড়ছে। প্রভাত তীক্ষ্ণ দৃষ্টি মেলে পূর্ণতার দিকে তাকিয়েই আছে। অজান্তা আবার বলল। কি ঘটনা রে? প্রভাত থমথমে কণ্ঠে জবাব দিল। জানি না, তুই যেখানে আমিও সেখানে। ওয়াজেদ, তোর মেয়ের কাছে শোন, এত রাতে বাগানে কি করছিল? ওয়াজেদ সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল। কেন ভাই, কি হয়েছে? যা হয়েছে তা বলার মতো নয়। ছি ছি ছি, বাড়ির কাজের লোকদের সামনে মান সম্মান বলে কিছু আর বাকি নেই। হয়েছেটা কি? জমেলা খিটমিট কণ্ঠে বলল। জোয়ান ছেলে মেয়ে এত রাতে বাগানে কি করে তা কি তোকে বুঝিয়ে বলতে হবে নাকি? বুঝতে পারছিস না? ওয়াজেদ চিন্তিত মুখে পূর্ণতা আর সজলের দিকে তাকালো। ওয়াসেল যা বলছে সে তা স্পষ্ট বুঝতে পারল, তবুও প্রশ্ন চালিয়ে গেল। ওয়াসেল খিটমিট করে বলল। তোর মেয়ে আর সজল অন্তরঙ্গ অবস্থায় বাগানে ছিল। যা দেখছি তা বলার মতো নয়। এত বড় নিকৃষ্ট কাজ তোর মেয়ে কিভাবে করলো? পূর্ণতার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। সে হেঁচকি ওঠা অবস্থায় বলল। চাচা, আপনি যা ভাবছেন তা সত্য নয়। আপনি যা দেখেছেন তা সত্য নয় চাচা। সজল আমার সাথে জোর করছিল। ওয়াসেল দাঁত কিরমির করে বলল। শাক দিয়ে মাছ রাখতে হবে না। আমার চোখ দেখে কি মিথ্যা? ওয়াসেল এবার সজলের দিকে এগিয়ে গেল। ওয়াসেলের চোখ ছুটে যাচ্ছে রাগে। ওয়াসেল সজলের গালে খুব জোরে একটা থাপ্পড় মেরে বলল। তোমার দ্বারা এসব আশা করিনি। তোমাদের মাঝে কোনো সম্পর্ক থাকলে আমাকে জানাতে পারতে, আমি দেখতাম বিষয়টা। সজল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওয়াসেল প্রভাতের দিকে তাকালো। প্রভাতের মুখে কোনো কথা নেই। সে ডাইনিংয়ের সোফায় বসে আছে, পায়ের উপর পা তুলে। সে প্রখরভাবে কিছু একটা ভাবছে। মেয়ের কান্নায় জাহানের কান্নার মাত্রা বেড়ে গেল। পূর্ণতা এবার মেয়ের দিকে তাকিয়ে বলল। চাচি, আমায় বিশ্বাস করুন। ওয়াজেদ অগ্নিমূর্তি নেই চোখ দিয়ে পূর্ণতার কাছে এগিয়ে এসে বলল। কি করছিলে বাগানে ওর সাথে? কেন গিয়েছিলে এই রাতের বেলা? পূর্ণতা কাঁদতে কাঁদতে বলল। বাবা, সজল ভাই আমার সাথে জোর করছিল। আমি গিয়েছি, কোনো খারাপ উদ্দেশ্য নয়। পূর্ণতা ওয়াজেদকে খুব একটা বাবা বলে ডাকে না। আজ তার অসহায় লাগছে। এই অসহায় অবস্থায় কেন যেন মনে হলো তার বাবা তাকে বিশ্বাস করবে। বাবা অন্তত মেয়েকে বিপদ থেকে রক্ষা করবে, তার কলঙ্ক মুছে দিতে প্রতিবাদ করবে। কিন্তু এখানেও ব্যর্থ হলো, নিজের বাবাকেও পাশে পেল না। ওয়াজেদ কঠিন গলায় প্রশ্ন করল। ও কি তোমাকে জোর করে নিয়ে গেছিল? আমি নিজেই গিয়েছিলাম, কিন্তু আমি বুঝিনি এমন হবে। সজল ভাই এমন করবে আমার সাথে, আমি বুঝিনি। জমেলা বলে উঠল। একটা জোয়ান ছেলের সাথে এত রাতে এমনি বাগানে গেছিলি? তোর না 2 দিন পর প্রভাতের সাথে বিয়ে?
অন্য ছেলের সাথে বাগানে চলে গেলি? জমেলার কথা শেষ হতে না হতেই ওয়াসিল বলে উঠল। এইসব ঘটনার পর প্রতাপ কোনোদিন পূর্ণটাকে বিয়ে করবে না। আমার ছেলে অন্যের এটু কখনো গ্রহণ করবে না। পূর্ণতাকে ঘিরে এই নোংরা কথাগুলো পূর্ণতা সহ্য করতে পারছে না। নিজের পরিবারের মানুষের কাছে তার নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছে। নিজের আপন জনরাই কেউ তাকে বিশ্বাস করছে না। ওয়াসেলের কথা শুনে মেরি বলল, আমার ছেলের বিষয় এই ছেলেকে ভাবতে দিন। আপনি কেন এসব বলছেন? ওয়াসেল মেরির দিকে চোখ পাকিয়ে বলল, তোকে এসবের মাঝে কথা বলতে কে বলেছে? আর একটা কথা বলবি না। জমেলা বলল। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে বাড়ি থেকে। ওয়াজেদ বলল। আগে ওর মাকে দূর করব, তারপর ওর মেয়েকে। এইটুকু বলেই ওয়াজেদ জাহানের দিকে তেড়ে গিয়ে বলল, এই বান্দির বাচ্চা তোর মেয়ে নিয়ে নাম, দূর হ আমার বাড়ির ত্রিসীমানা থেকে। জাহান ভয়ে চুপ আছে। তার মেয়ের জীবনে কি ঝড় উঠতে চলেছে সে জানে না। ওয়াসেল বলল, কোথায় নামবে? নেমে গেলে কি সমাধান হয়ে যাবে? ওয়াজেদ বলল, তাহলে কি করব? যার সাথে আকাম করেছে তার সাথে বিয়ে দিতে হবে। এত বড় ঘটনা জানাজানির পর এই মেয়েকে তো বাইরে কেউ বিয়ে করবে না, কোনো ছেলেই আর বিয়ে করতে চাইবে না। তাই সজলের সাথে বিয়ে দিতে হবে। ওয়াজেদ, কাজী ডাক। প্রভাত নিশ্চুপে দেখে যাচ্ছে সবকিছু। তার নিঃশ্বাসেরও যেন শব্দ পড়ছে না। পূর্ণতা কান্না ভেজা কণ্ঠে বলল, কাজী কেন? ওয়াসেল ধমকে সুরে বলল। তুমি আর একটা কথা বলবে না। ওয়াসেল সবার উদ্দেশ্যে বলল, এক্ষুনি সজল আর পূর্ণতার বিয়ে দিয়ে দিব। আর এখানেই প্রতাপের সাথে অজান্তার বিয়ে দিয়ে দিব। আমার ছেলের জন্য এটা চরম বেইজ্জতি ব্যাপার। আমার ছেলের যাতে খারাপ না লাগে তাই আজই আমার ছেলেরও বিয়ে দিয়ে দেব। পরে ধুমধাম করে অনুষ্ঠান হবে। পূর্ণতা এবার আরো জোরে জোরে কেঁদে বলল, না, আমি বিয়ে করব না। চাচা, বাবা, আমি কিছু করিনি। আমি সজল ভাইকে বিয়ে করব না। ওয়াজেদ দাঁত কিরমির করে বলল। আর একটা কথাও বলবি না। পূর্ণতা তখন অশ্রু ভেজা চোখে প্রভাতের দিকে তাকালো। প্রভাত গভীর চোখের দৃষ্টি মেলে তাকিয়ে রইল পূর্ণতার দিকে। পূর্ণতার মতো তেজি মেয়েকে জীবনে প্রথমবার এভাবে অসহায়ের মতো কাঁদতে দেখছে প্রভাত। দুজনের হৃদয়ের অনুভূতি এই মুহূর্তে স্পষ্ট নয়। প্রভাত পূর্ণতাকে নিয়ে কী ভাবছে তা পূর্ণতা জানে না। সেই আশ্রয়ী হিসেবে প্রভাতের কাছে ছুটে গিয়ে প্রভাতের পায়ের নিচে বসে পড়ল। প্রভাতের পা জড়িয়ে ধরে অসহায়ের মতো বলল, প্রভাত ভাই, আপনি অন্তত আমায় বিশ্বাস করুন। আমি কিছু করিনি। সবাই যা ভাবছে তা ভুল। আমি কিচ্ছু করিনি। আমাকে এই দুনিয়াতে বিশ্বাস করার মতো কেউ নেই। সবাই আমায় চরিত্রহীন ভাবছে। প্রভাতের হৃদয়ের অনুভূতি কাউকে বুঝতে দিল না। এবার প্রভাত উঠে দাঁড়ালো। ওয়াসেলকে বলল, বাবা, কাজী ডাকো। প্রভাতের কথা শুনে পূর্ণতার মাথায় আকাশ ভেঙে পড়ল। অনুভূতিরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। প্রভাতও তাকে বিশ্বাস করছে না। পূর্ণতা কান্না থামিয়ে নীরবে চোখের পানি ফেলছে। পুষ্প তার বাবার ভয়ে কিছুই বলতে পারছে না। প্রভাতের উত্তরের অপেক্ষায় ছিল। প্রভাতের মুখ থেকে এমন উত্তর শুনে পুষ্পের ভেতর থেকে রাগ তৈরি হলো প্রভাতের প্রতি। সে পূর্ণতার এই অসহায়ত্ব সহ্য করতে পারছে না। শেষ অবধি বলে উঠল, এসব কি বলছো ভাইয়া? কাজী ডাকবে মানে? এখানে সবাই পূর্ণতাকে অবিশ্বাস করলেও আমি করি না। আমি জানি পূর্ণতা কিছু করেনি। প্রভাত থমথমে মুখে উত্তর দিল, বিয়ে হবে, আর এক্ষুনি হবে। পূর্ণতা কান্না জড়িত কণ্ঠে বলল, একজন ধর্ষককে আমি কোনোদিনও বিয়ে করব না। প্রয়োজনে খুন করে জেলে যাব আমি। অজান্তার ওষ্ঠকোণে বিশ্বজয়ের হাসি। ভাগ্যক্রমে তার প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার সুযোগ পেয়েছে। ভাগ্যক্রমে প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার মতো আনন্দ পৃথিবীর অন্য কিছুতে নেই। অজান্তার হৃদয়ে আনন্দের জলস্রোত তীব্রভাবে বয়ে চলেছে। খুশিতে পাগল পাড়া সে। অন্যদিকে পূর্ণতার চোখের নোনা জলে সাগর ভেসে যাওয়ার মতো অবস্থা। কথায় আছে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কেউ মনের আনন্দ ধরে রাখতে পারে না, আবার কেউ মনের দুঃখ ধরে রাখতে পারে না। প্রভাত পেছনে হাত বেঁধে গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছে। অপেক্ষা করছে কাজে আসার জন্য। 30 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। টুপি মাথায়, দাড়ি, মুখে সাদা পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক এসে উপস্থিত হলো। উনি যে কাজী সেটা বুঝতে বাকি রইল না কারো। প্রভাত আজ নিশ্চুপ। অন্যদিনের মতো বাড়তি কথা নেই, তেজ নেই, কিচ্ছু না। সবার ধারণা প্রভাত হয়তো পূর্ণতা এবং সজলের ব্যাপারে কথা বলতে চাইছে না। প্রভাত ও পূর্ণতাকে অবিশ্বাস করছে। প্রভাতকে এতটা চুপচাপ আগে কেউ দেখেনি। কাজে আসতেই জমেলা বলল,
এবার প্রভাত নড়ে চড়ে উঠল। সে সঠিক সময়ের অপেক্ষা করছিল। প্রভাত জমেলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল। প্রভাত এবং পূর্ণতার বিয়ে আগে হবে। প্রভাতের উত্তর শুনে সবার মস্তিষ্ক হঠাৎ সচল হলো। প্রভাতের নীরবতা এত সময় সবাইকে ভাবাচ্ছিল, কারণ পূর্ণতার জীবনের ভবিষ্যৎ নির্ভর করছিল প্রভাতের সিদ্ধান্তের উপর। একমাত্র প্রভাতই ছিল সাহস করে কথা বলার মতো, যার কথা সবকিছু এলোমেলো হবার সম্ভাবনা ছিল। প্রভাতের একটা কথার মানে হঠাৎ কেউ বুঝতে পারল না। কেউ কিছু বুঝে ওঠার আগে ওয়াসেল প্রভাতের উদ্দেশ্যে বলল। তাহলে অজান্তার বাবাকে কল দিয়ে জানিয়ে দেই। কি বলো প্রভাত? তার মেয়ের বিয়ে তার বাড়িতে হবে। এ বাড়িতে কেন? তুমি সব জেনে উল্টাপাল্টা প্রশ্ন করছো কেন বুঝলাম না। পরিস্থিতির জন্য আজ এখানে বিয়ে হচ্ছে। প্রভাত আবারও ভ্রু সোচালো করে প্রশ্ন করল। সব বুঝতে পারছি, কিন্তু পাত্রকে? এখানে সচল ছাড়া তো আর কোনো পাত্র দেখছি না। অজান্তার মতো একটা মেয়ে তো সচলের মতো বাস্টার্ডকে ডিজার্ভ করে না, তাই না বাবা? ওয়াসেল গলা খ্যাক করে উঠে বলল। সজল কেন হতে যাবে? তুমি থাকতে বিয়ে হবে সজলের সাথে। প্রভাত ওয়াসেলের দিকে ঝুঁকল। একদম ওয়াসেলের মুখের সাথে মুখ নিয়ে আস্তে আস্তে বলল। তুমি যদি পাক্কা খেলোয়াড় হও, আমি পাক্কা খেলোয়াড় তৈরির মেশিন। প্রভাতের কথা ওয়াসেলের কর্ণকুহরে প্রবেশ করতেই ওয়াসেলের চোখ কপালে উঠল। উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল। মানে? প্রভাত ছোট উল্টালো। গভীর দৃষ্টিতে কিছুক্ষণ ওয়াসেলের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল। সাধারণ একটা বিষয়কে কেমন জলঘোলা করার মানে ছিল না। তুমি কোনটাকে সাধারণ বিষয় বলছো? ওয়াসেল প্রশ্ন ছুড়ল। পূর্ণতা আর সচলের বিষয়টাকে। এত বড় ঘটনাকে তুমি সাধারণ বিষয় বলছো কিভাবে? প্রভাত এবার চোয়াল শক্ত করে বলল। হ্যাঁ, এটা সাধারণ বিষয়। তুমি এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গিয়েছ। তোমার জন্য পূর্ণতার চোখে পানি। পূর্ণতার চোখে পানি, এটুকু বলার সময় প্রভাতের গলা কাঁপছিল। কণ্ঠে কষ্টের তীব্রতা স্পষ্ট ছিল। পূর্ণতার চোখের পানি নিচে প্রভাতের কষ্টের কারণ এতক্ষণে তা বোধগম্য হলো সবার। ওয়াসেল চারদিকে চোখ বুলিয়ে প্রশ্ন করল। তুমি কি বলতে চাইছো? প্রভাত কপালে 2 আঙ্গুল চালাতে চালাতে বলল। এতক্ষণ নাটকীয় রূপে অনেক কথা হয়েছে, এবার স্পষ্ট কথা শোনো। পূর্ণতার বিয়ে হবে, তবে সজলের সাথে নয়, আমার সাথে। আমি যাকে বউ রূপে ভেবে রেখেছি, আমার সামলাতে সহজে অন্য কেউ তাকে পেয়ে যাবে, এটা আমি হতে দিব ভাবলে কিভাবে? তোমার ছেলে কি এই চিনলে তুমি? আমার জিনিস অন্য কারো দখলে যেতে দেইনি কোনোদিন। সেখানে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হাতছাড়া কি করে কর? তুমি এত কিছু জেনেও পূর্ণতাকে বিয়ে করবে? বাগানে অন্য একটা ছেলের সাথে আকাম করছিল। বাগানেও একটা ছেলের সাথে শুয়েছিল, এমন কারো 10 জনের সাথে শুয়ে আসুক, তবুও আমি পূর্ণতাকে বিয়ে করব। প্রভাতের এমন কথা শুনে ওয়াসেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাপ ছেলের কথার মাঝে কেউ কথা বলল না, তবে সবাই খুব অবাক হয়ে ওদের কথা শুনল। এতক্ষণে পুষ্পের দম বন্ধ হয়ে আসছিল। এবার অষ্টকোণে হাসি ফুটল। ওয়াসেল তাচ্ছিল্যের সুরে বলল। তোমার কি একটুও লজ্জা করছে না এসব নোংরামি জেনেও পূর্ণতাকে বিয়ে করবে? মানুষ তোমাকে সিসি করবে না? না, লজ্জা করছে না, কারণ আমি জানি পূর্ণতা নির্দোষ, ও কিছুই করেনি। তুমি কিভাবে জানো ও কিছু করেনি? কারণ আমি পূর্ণতাকে বিশ্বাস করি, চোখ বুঝে বিশ্বাস করি। ওর চরিত্রের সার্টিফিকেট আমি দিতে পারি। মেয়ে মানুষের পাল্লা পড়ছো, অন্ধের মতো বিশ্বাস করছো। আমি আমার জীবন সঙ্গে নাকি বিশ্বাস করবো না তো দুনিয়াতে কাকে বিশ্বাস করব? জাহানের মুখে কেমন যেন অজানা এক সুখের হাসি ফুটল। সব কষ্ট নিমিষে হাঁ হয়ে উড়ে গেল। সে তো তার মেয়েকে এমন কারো হাতেই তুলে দিতে চেয়েছিল। জাহানের কেমন যেন নিশ্চিন্ত লাগছে। চারদিকে নীরবতা, কেউ কোনো কথা বলল না। প্রভাত পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতা ফ্লোরে অন্যমনস্ক হয়ে চোখের পানি ফেলছে। প্রভাত পূর্ণতার কাছে গিয়ে বসলো, হাঁটু গেড়ে বসলো। পূর্ণতার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকালো। পূর্ণতার গালে হাত রাখলো। পূর্ণতা লাল ফোলা চোখ দুটো নিয়ে করুণ দৃষ্টিতে প্রভাতের দিকে তাকালো। সাথে সাথে 2 ফোঁটা পানি উপচে পড়ল। প্রভাত সেই উপচে আসা চোখের পানি মুছিয়ে দিয়ে বলল। এই পৃথিবীর কাউকেই তোমার বোঝানোর প্রয়োজন নেই যে তুমি কিছু করনি, তুমি নির্দোষ। কারো বিশ্বাস ভিক্ষা চাওয়ার দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করি। পৃথিবীর সবার বিশ্বাস উঠে গেলেও আমার বিশ্বাস কখনো উঠবে না। একটি অনুরোধ, আমার সামনে কোনোদিন কাঁদবে না তুমি। আমার যন্ত্রণা হয়, ঝড় হোক তুফান হোক, সারা পৃথিবী তোমার বিরুদ্ধে যাক, তবু আমি তোমার পাশে আছি, ভয় নেই। পূর্ণতা প্রভাতের দিকে তাকিয়ে রইল। তার শুধু কান্না পাচ্ছে, প্রবল কান্নায় ভেঙে আসছে তার বুক।
এই পৃথিবীতে সে অসহায়। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে রইল। পূর্ণতার চোখের পানি প্রভাতের হৃদয়কে কষ্টের তীরে আঘাতের পর আঘাত করছে। কতক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে রইল তার ঠিক নেই। বিরামহীন চোখের পলক স্থির রইল। ওয়াসেল এবার শক্ত কণ্ঠে বলল, বাবা হিসেবে কি আমার কোনো অধিকার নেই তোমার প্রতি? আমার পছন্দ অপছন্দ কিছুর গুরুত্ব নেই? প্রভাত পূর্ণতার হাতের কবজি ধরে উঠে দাঁড়ালো। খুব শক্ত করে হাতটা ধরে বলল, সব কিছুর প্রতি অধিকার আছে, কিন্তু আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। এই সিদ্ধান্ত আমার মনের সিদ্ধান্ত, আমার একার সিদ্ধান্ত, হৃদয়ের অনুভূতির সিদ্ধান্ত। আমি তোমার উপর কিভাবে ছেড়ে দিই? আমার ওপর ছেড়ে দাও, দেখি তোমার খারাপ কি হয় কিনা। যার প্রতি আমার অনুভূতি নেই তার প্রতি তুমি অনুভূতি এনে দিতে পারলে আমি মেনে নেব তোমার কথা। দুদিন পর সব ঠিক হয়ে যাবে, বিয়ে হলে এমনিই ঠিক হয়ে যায়। যার প্রতি অনুভূতি আসে না সে নগ্ন হয়ে ঘুরলেও কিচ্ছু অনুভব হয় না। সরি, খারাপ ভাষা ইউজ করলাম। তাহলে আমি অজান্তাকে কি বলবো? প্রভাত অজান্তার দিকে তাকালো। হাত জড়ো করে মাথা নিচু করে বলল, অজান্তা, আই এম রিয়েলি সরি। বাবা হুট করে এমন ঘোষণা দিবে আমি বুঝিনি। তোকে ছোট করতে চাইনি আমি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর প্রতি ভালোবাসা আমার বিন্দুমাত্র কম নেই, কিন্তু বিয়ে এটা সম্ভব নয়। অজান্তার হৃদয়ে প্রলয় উঠেছে। তবুও সে হাসি মুখে বলল, ইস ওকে প্রভাত, পূর্ণতা অনেক কিউট মেয়ে, তুই সুখী হবি। অজান্তা মনে মনে হিংসেতে পড়ছে। তবুও প্রভাতের সামনে ভালো সাজার ভান ধরল। প্রভাত হাসি মুখে বলল, থ্যাঙ্কস অজান্তা। প্রভাত এবার কাজীকে বলল, বিয়ে পড়ানো শুরু করেন। সজলের মুখে কোনো ভাষা নেই। কোনো মতে এখান থেকে সরতে পারলেই সে বাঁচে। মিনমিন কণ্ঠে বলল, মামা, আমি চলে যাচ্ছি। প্রভাত এবার তার প্রখর দৃষ্টি সজলের দিকে ফেলে বলল, আরে আরে সচল ভাই, ভাবি কিনা এত সুন্দর চিঠি লিখলেন। ভাবির বিয়ে দেখে যাবেন না? এই বিয়েতে আপনাকে থাকতেই হবে। ওয়াসেল বলল, না, ও চলে যাক, এত নাটকের ওর থাকা লাগবে না। প্রভাত রহস্যজনক হাসি দিয়ে বলল, আজ রাত তো থাকতেই হবে। পূর্ণতার সাথে এসব ব্যবহারের উপহার নিয়ে তবেই বাড়ি ফিরবে। পুষ্প বলল, কি উপহার ভাইয়া? প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল। পায়ের জুতা খোলো। পূর্ণতা চোখ বড় বড় করে তাকালো। প্রভাত পূর্ণতাকে বলল, ওরা চিরতে লেগেছিল তোমাকে আর কোনোদিন প্রেম ভালোবাসি বিষয়ে বললে তুমি যেন জুতা দিয়ে মারো। তোমার পায়ের জুতা দিয়ে ওর মুখটা সোজা করে প্রথম উপহারটা দিয়ে দাও। সেকেন্ড উপহারটা আমি নিজ হাতে দেব। পূর্ণতার সাথে সাথে পায়ের জুতা খুলে কতগুলো বাড়ি মারলো সজলকে নিজেও জানে না। পূর্ণতা বাড়ি দিচ্ছে আর প্রভাত হাততালি দিচ্ছে। পূর্ণতার হাতের থাপ্পড় খেয়ে সজল 1 মিনিটও দাঁড়ালো না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। প্রভাত তখন পূর্ণতার হাত ধরে টেনে ডাইনিংয়ের এক কর্নারে নিয়ে গেল। শান্ত চোখে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, পূর্ণতা, আমি জানি আমি তোমাকে সজল থেকে রক্ষা করছি, কিন্তু নিজের থেকে রক্ষা করতে পারলাম না। কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে করা অন্যায়, কিন্তু এই অন্যায় আমার করতেই হবে। অবশ্যই এর জন্য বিশাল বড় 2টা কারণ আছে। 1, আমার বেঁচে থাকার জন্য। 2, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য। এর মাঝে একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। সেটা হলো আমার বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন। তুমি আমার বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন। হৃদয়ের পা পাশে হঠাৎ হঠাৎ জেগে ওঠা তুফান। পূর্ণতা প্রভাতের কথার কোনো উত্তর দিল না। সে জানে এটাই তার নিয়তি, এটাই তাকে মেনে নিতে হবে। এখানে তার কিছু বলা আর না বলায় কিছু যায় আসে না। পূর্ণতা চুপ থেকে বিয়েতে সম্মতি দিয়ে দিল। রাত 12টায় ঘরোয়াভাবে প্রভাত আর পূর্ণতার বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হতেই প্রভাত বিজয়ের হাসি হাসলো। পূর্ণতার সাথে একদম মিশে সবার মাঝে পূর্ণতার কানের সাথে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলল, ভাগ্যক্রমে তোমাকে পেয়ে গেলাম। তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি পূর্ণতা চৌধুরী। প্রভাত চৌধুরী অর্ধাঙ্গিনী রূপে তোমাকে স্বাগতম। পূর্ণতা গোল গোল চোখে প্রভাতের দিকে তাকালো। চাপা কণ্ঠে বলল, সবাই দেখছি রুম ভর্তি মানুষ। জমেলা বলল, বউয়ের কানে কি বলছো দাদা ভাই? প্রভাতের ঠোঁটে মৃদু হাসি। সে হাসতে হাসতে বলল, স্বামী স্ত্রীর গোপন কথা শুনতে নেই। গোপনে না বলে সবার মাঝে বলছো কেন? তোমার চোখ সব দিকে যায় নাকি? জাহান যেন আজ নিশ্চিত হলো পূর্ণতার সাথে প্রভাতের বিয়ে হওয়াতে এই পৃথিবীর সব থেকে বেশি খুশি হয়েছে জাহান। জাহান প্রভাতের কাছে গিয়ে বলল, বাবা প্রভাত, আমার জীবনেও বেঁচে থাকার ইচ্ছা একমাত্র কারণ এই পূর্ণতা।
আজ থেকে আমার অবুঝ মেয়েটা তোমার হাতে দিয়ে দিলাম। আমার মেয়েটার জীবন যেন আমার মতো না হয়। চাচি আম্মা, আপনি নিশ্চিন্ত থাকুন, পূর্ণতাকে আমি ভালো রাখবো। এই পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ রূপে পরিণত করব। মানুষের কোলাহল ভালো লাগছে না পূর্ণতার। তার একাকী সময় কাটাতে ইচ্ছে করছে। পৃথিবীর সব কিছুই বিরক্তিকর লাগছে তার। মেরি এসে প্রভাতার পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলল। অনেক সুখী হও দুজনে। প্রভাত পূর্ণতাকে বলল। তুমি শাশুড়িকে সালাম করো, দোয়া চাও। পূর্ণতা মেরির দিকে তাকালো। মেরি মিষ্টি হেসে বলল। আমার দোয়া সব সময় থাকবে তোমাদের প্রতি, সালাম করা লাগবে না। পূর্ণতা মেরির দিকে তাকিয়ে বলল। চাচি আম্মা, আমার খুব যন্ত্রণা হচ্ছে মাথায়, ঘুমোবো আমি। ঠিক আছে, ঘুমাতে যাও। পূর্ণতা উঠে দাঁড়ালো। প্রভাতও উঠে দাঁড়ালো। প্রভাত উঠে দাঁড়িয়ে বলল। কোথায় ঘুমাতে যাচ্ছ? আমার রুমে। আজ থেকে তুমি আমার রুমে ঘুমাবে। কেন? বিয়ের পর বরের সাথে ঘুমাতে হয়, জানো না? জানি, তাই বলে আজ থেকেই? আজ নয়, এখন থেকে। আমি এক সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। এত যুদ্ধ করে বিয়ে করেছে কি বউ ছেড়ে ঘুমানোর জন্য? পূর্ণতা বিরক্ত চোখে প্রভাতের দিকে তাকালো। মানুষ কতটা নির্লজ্জ হতে পারে তা প্রভাতকে না দেখলে পূর্ণতা বুঝতো না। লজ্জা শরম একেবারে কিছুই নেই। মেয়েরি পুষ্পকে বলল। যাও, পূর্ণতাকে নিয়ে প্রভাতের ঘরে দিয়ে এসো। পুষ্প পূর্ণতাকে নিয়ে প্রভাতের ঘরে গেল। পুষ্প হেসে বলল। ভালোবাসলে ভাইয়ার মতো ভালোবাসা উচিত। দেখলি কিভাবে তোকে নিয়ে যুদ্ধ করলো? এরপরেও আমার ভাইয়ার প্রতি অবিচার করিস না। পূর্ণতার এসব নিয়ে কিছুই বলতে ইচ্ছা করলো না। প্রভাতের সাথে এক ঘরে ঘুমানোর কথা ভেবে তার শরীর শিউরে উঠল। আপু, আমার ভয় করছে, আমি তোমার কাছে ঘুমাবো। পাগলি, বিয়ের পর সব মেয়েরই বরের সাথে ঘুমোতে হয়। তখনই প্রভাত ঘরে প্রবেশ করল। প্রভাতকে দেখে পুষ্প বের হয়ে গেল। পুষ্প বের হতে প্রভাত ঘরের সিটকেনি লাগিয়ে বিছানায় এসে পূর্ণতার পাশে বসল। প্রভাত বসতেই পূর্ণতা খানিকটা সরে বসে তোতলানো গলায় বলল। আপনি কোথায় ঘুমাবেন? প্রভাত ভ্রু উঁচিয়ে বলল। কেন, খাটে? খাটে? পূর্ণতা অবাক হয়ে প্রশ্ন ছুড়ল। পূর্ণতার প্রশ্ন দেখে প্রভাত কৌতূহলী হয়ে প্রশ্ন করল। কেন পাপ হবে? পাপ টাপ না, আপনি খাটে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? তুমি আমার বুকে ঘুমাবে। ইম্পসিবল, আমি আপনার সাথে ঘুমাবো না। আমি তো জানি স্বামী স্ত্রী একসাথে না ঘুমালে পাপ হয়। আমি বেঁচে থাকতে তা হতে দেয় কিভাবে? আমি তোমাকে পাপ থেকে বাঁচাতে হলেও আমার সাথে নিয়ে ঘুমাবো। পীর সাহেবের খুব পাপের ভয়? প্রভাত মনে মনে বলল। তোমার সাথে আমাকে দুষ্টামি করে কথা বলতে হবে পূর্ণতা। তোমাকে রাগান্বিত করতেই হবে, না হলে আজকের ঘটনাটা মনের মাঝে রেখে অশান্তিতে পড়বে। প্রভাত পূর্ণতার দিকে সম্পূর্ণ ঝুঁকে গিয়ে বলল। তুমি কি চাও এখন? যে কোনো একজন খাটে আরেকজন নিচে ঘুমোতে হবে। এটা সিনেমা না। দুজন মানুষ বিয়ের পরে আলাদা ঘুমাবে। আমি আমার বউকে জড়িয়ে ধরে ঘুমাবো, রেগুলার। কারণ আমিও তো ভদ্র ছেলে নই। ঘরের মাঝে সুন্দরী বৈধ বউ রেখে তাকে টাচ না করে থাকতে পারবো? পূর্ণতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একটা মানুষ এত বাজে লেভেলের ঠোটকাটাও হয়? ছি। পূর্ণতা কঠিন গলায় বলল। দেখুন, জোর করে বিয়ে করেছেন ভালো কথা, এখন কি জোর করে গায়ের জোরও খাটাবেন? নাহলে বাচ্চা হবে কিভাবে? দেখুন, আমি আর নিতে পারছি না, এত অশ্লীল কথা কিভাবে বলেন আপনি? পূর্ণতার রাগী চেহারাটা দেখে প্রভাত মুগ্ধ চোখে পূর্ণতার দিকে তাকালো। মেয়েটা সত্যি অনেক সুন্দর, রাগলে আরো সুন্দর লাগে। এই মেয়েটাকে ভালো লাগার জন্য এই একটা কারণেই যথেষ্ট। প্রভাত পূর্ণতার ঠোঁটের সাথে নিজের ঠোঁট নিয়ে নেশালো গলায় বলল। এই আগুন আগুন চেহারাটা আমার সর্বনাশের একমাত্র কারণ। আই লাভ ইউ সো মাচ। তোমার সাথে খারাপ কিছু করবো না, নিশ্চিন্তে শুয়ে পড়ো। বলেই প্রভাত বালিশ নিয়ে শুয়ে পড়ল। পূর্ণতা আধা ঘন্টা মতো বসে থেকে প্রভাতের পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল। সকাল 8টা বাজে। রৌদ্রময় দিনের আরও একটি নতুন দিনের সূচনা হলো ধরণীতে। ভোর হতেই চারদিকে পাখির কলরবে মুখরিত হচ্ছে। রং বেরঙের পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙেছে প্রভাতের আরও 1 ঘন্টা আগে। ঘুম ভাঙতেই অনুভব করলো ভারী কিছু একটা তার বুকে চাপা পড়েছে। উষ্ণ কিছু একটা থেকে থেকে তার বুকে আছড়ে পড়ছে। এমন উষ্ণতা তো সে আগে অনুভব করেনি। এই যেন অন্যরকম এক উষ্ণতা। এমন উষ্ণতায় নতুন এক অনুভূতির ছোঁয়া পেল।
ভালো লাগায় দুলিয়ে উঠল তার দেহ মন। প্রভাতের চোখ খুলতে ইচ্ছা করছে না। চোখ খুললেই যেন এমন মিষ্টি অনুভব বিলীন হয়ে যাবে। এটা স্বপ্ন হলে হোক, কল্পনা হলে হোক, তবুও হারিয়ে না যাকে ভালো লাগাটুকু। খানিক সময় অতিবাহিত হলো। আর কতক্ষণ জাগ্রত অবস্থায় চোখ বন্ধ করে থাকা যায়। প্রভাত আস্তে আস্তে চোখের পাতা খুলল। চোখ খুলতেই চোখ দুটো আটকে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মধুময় দৃশ্য দেখে। সে দেখল তার বুকে মাথা রেখে তাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে পূর্ণতা। দেখতে হুবহু একটা নিষ্পাপ শিশু, যে মুখের অদলে সর্বক্ষণ রাগ আর জিদের ছড়াছড়ি থাকে। সেই মুখে মায়াবী এক সুবাস ছড়াচ্ছে। প্রভাত অজানা এক সুবাস পাচ্ছে পূর্ণতার থেকে। সেই সুবাসে সে আরো বেশি মাতোয়ারা হচ্ছে। প্রভাতের ওষ্ঠ কোণে ভুবন ভুলানো মিষ্টি মৃদু হাসি। সে হাসিতে কোনো শব্দ নেই। সাত সকালে শখের নারী স্বেচ্ছায় যখন কোনো পুরুষকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, তখন তার মতো ভাগ্যবান পুরুষ পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না। প্রভাত যে নারীর কাছাকাছি যাওয়ার জন্য হাজারটা কারণ সৃষ্টি করত, আজ সেই নারী নিজেই তার বুকে মাথা রেখে উষ্ণতা ছড়াচ্ছে। সেই উষ্ণতা ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। এমন একটি সকাল প্রভাতের কল্পনায় অজস্রবার এসেছে। কল্পনার চেয়ে বাস্তব অনুভূতি কত মধুর হতে পারে, আজ অনুভব করতে পেরেছে প্রভাত। সে চাইছে এই শ্রেষ্ঠ অনুভূতিময় সময়টুকু যেন থমকে যায়, এই সময়টুকু যেন আটকে যায় পৃথিবীর নিয়মের বাইরে গিয়ে। কিন্তু চাইলেই কি সব সম্ভব হয়? সময়ের কাঁটা তার গতিতে চলছে। প্রভাত মোহবিষ্ট আঁখি যুগলে তাকিয়ে আছে পূর্ণতার মুখ পানে। পাতলা ঠোঁট যেন শিল্পের রং তুলি দিয়ে অঙ্কন করা। সরু নাক যেন আলাদা কোনো কথা বলছে। অদ্ভুত মায়াবী দেখাচ্ছে পূর্ণতার মুখের অদল। বালিশে ছড়িয়ে আছে তার সোনালি চুলগুলো। প্রভাতের চোখে যেন নেশা ধরে গেল। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কতক্ষণ নিজেকে সামলে রাখতে পারে? প্রভাতও পারল না। সে কোথায় যেন হারিয়ে গেল। ইচ্ছা করছে পূর্ণতাকে হৃদয়ের শক্ত শিকলে আবদ্ধ করতে। নিজের অষ্টদয় নিয়ে এগিয়ে গেল পূর্ণতার কপালের দিকে। পরপর 4টা চুমু এঁকে দিল পূর্ণতার কপালে। জীবনে প্রথম সে কোনো নারীকে এভাবে আকৃষ্ট হয়ে চুমু খেলো। প্রভাতের ওষ্ঠের ছোঁয়ায় ঘুম ভাঙল পূর্ণতার। লাস্ট চুমুটাই সে ধরফরিয়ে উঠল। স্পষ্ট বুঝতে পারল তার কপালে কারো ঠোঁটের উপস্থিতি। ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলো প্রভাতের বুকে। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। দ্রুত এদিক সেদিক তাকালো। পায়ের কাছে পড়ে আছে জর্জেট ওড়না। পূর্ণতা দ্রুত নিজের ওড়না টেনে গায়ে ভালোভাবে জড়িয়ে নিল। বিছানা থেকে লাফ দিয়ে নামলো। পূর্ণতা বুঝতে পারল না সে নিজেই প্রভাতের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিল। প্রভাতের সারাদিনের ঠোঁটকাটা কথার জন্য সে প্রভাতকেই দায়ী ভাবছে। সাত সকালে প্রভাতের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, কি করছিলেন কি আমার সাথে? হ্যাঁ, প্রভাতের ঠোঁটে মৃদু হাসি। তার হাসি পাচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে। শোয়া অবস্থায় নিজের চুলে আঙ্গুল দিয়ে চিরুনি করে দুষ্টু হেসে বলল, কি করছিলাম বলো। পূর্ণতার মুখে শোনার জন্য প্রশ্নের বিপরীতে প্রশ্ন করল প্রভাত। পূর্ণতা তেজের সাথে বলল, এত বড় অসভ্য খারাপ কেন আপনি? জানেন না কি করছিলেন? প্রভাত ভ্রু উঁচিয়ে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, কি অপরাধ আমার, জানানো উপকৃত হব। করেছি কি আমি? অ্যান্সার মে। পূর্ণতার ইতস্তত বোধ হচ্ছে, তবুও বলল। আপনি আবার চুমু কেন দিলেন? প্রভাত এবার হাসির মাত্রা বাড়ালো, তবে হাসিতে শব্দ নেই। নিঃশব্দে হাসলো। সুদর্শন পুরুষের এমন হাসি দেখলে মেয়েরা কতক্ষণ হার্ট ফেল না করে যাবে। প্রভাত ভ্রু নাচিয়ে বলল, যেভাবে হাঁক দিয়েছিলে আমায়, বেঁচে গিয়েছ। শুকনো চুমু মাত্র 4টা দিয়েছে, 4 দিন ধরে ভেজা চুমু দেয়নি। এটাই তোমার ভাগ্য। পূর্ণতার চোখ কপালে তুলল। প্রভাতের কথায় তার মাথা ভনভন করে ঘুরতে শুরু করলো। 4 দিন ধরে আবার মানুষ চুমু দেয় কেমনে? হ্যালো, কি ভাবছ? নিশ্চয়ই ভেজা চুমু কি বোঝো নি? আগে পরে তো ভেজা চুমু খাওনি, বুঝবে কেমনে? কাছে এসে সুইটহার্ট, এখন প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে যাক। পূর্ণতা দাঁতে দাঁত চেপে বলল, এসব অশালীন বিষয়ে জানার কোনো আগ্রহ নেই আমার। সত্যি করে বলুন, আমি আপনার কাছে কিভাবে গেলাম? আমি ঘুমিয়ে গেলে কি কি করেছেন আপনি আমার সাথে? আরে এত ওভার রিঅ্যাক্ট করছে কেন? নিজের বরের কাছে তো এসছো, এটা পুরোটাই হালাল। পাপ হয়নি তোমার। কথা না ঘুরিয়ে বলুন, কি করেছেন আপনি? কি শুনতে চাও? যা করেছেন তাই। বললে কি রিমান্ডে পাঠাবে? আবারও কথা করেছেন আপনি। সোজাসুজি বলো, ইন্টিমেট হয়েছে কিনা সেটা জানতে চাও। প্রভাত যে
এইভাবে সরাসরি কথাটা মুখের উপর বলবে পূর্ণতা কল্পনাও করতে পারেনি। লজ্জায় যেন মরে যাচ্ছে, দাঁতে দাঁত চেপে বলল, আপনার কাছে আর কিছুদিন আর কোনোদিনও কিচ্ছু জানতে চাইবো না আমি। মাফ চাই। বলেই ঘরের সিটকেনিটা হাত দিল। প্রভাত শান্ত কণ্ঠে প্রশ্ন করল, যাচ্ছ কোথায়? বাইরে। প্রভাত আবার দুষ্টুমি করে বলল। গোসল করে যাও। পূর্ণতা আবারও সেই অগ্নি চোখের দৃষ্টি মেলে বলল, কি কারণে? বিবাহিত দম্পতি আমরা, তুমি সারা দুনিয়াকে বোঝাতে পারবো না আমাদের মাঝে রোমান্টিক কিছু হয়নি। ছি ছি, কত বড় অসভ্য আপনি, অশালীন আপনি। বলেই পূর্ণতা দরজা খুলল। প্রভাত এবার শোয়া থেকে উঠে বসে বলল, পূর্ণতা, গুড মর্নিং। আমাকে জড়িয়ে ধরে আরো বেশি গুড বানানোর জন্য থ্যাংক ইউ। রেগুলার এমন গুড মর্নিং লাগবে আমার। আগামীকাল কিভাবে গুড হয় দেখবো আমি। তখনই প্রভাত একটা কাগজ দলা করে পূর্ণতার দিকে ছুঁড়ে মারল। পূর্ণতা চিঠিটা খুলে দেখল, তাতে লেখা, প্রভাত চৌধুরী অর্ধাঙ্গিনীকে জানায় বিবাহিত জীবনের প্রথম সকালের শুভেচ্ছা। আমার অগোচরে জীবনে তোমাকে খুব বেশি প্রয়োজন ছিল। আমার এলোমেলো জীবনটা তুমি গুছিয়ে নিও। পূর্ণতার চিঠি পড়া শেষ হতেই নিচ হতে শোরগোল শোনা গেল। বাড়ির গেটের বাইরে কেউ বা কারা সজলকে মেরে রেখে গিয়েছে। কথাটা পূর্ণতার কানে যেতেই তার সর্বাঙ্গ কেঁপে উঠল। আবার খুন, তাও সজলকে? সজলের শত্রু কে? সাত সকালে ফায়েক অন্যদিনের ন্যায় মাছ নিয়ে আসছিল চৌধুরী বাড়ির আঙিনায়। চিন্তায় ওয়াসেলের চোখ মুখ শুকিয়ে গিয়েছে। প্রভাত বদমেজাজি রাগী, পূর্ণতাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। গত রাতে প্রভাত যখন বারবার বলছিল সারপ্রাইজ আছে, ঠিক তখনই ওয়াসেলের চিন্তা হচ্ছিল। এমন একটা ভয়ের আশঙ্কা করছিল। ওয়াজেদ চিন্তিত মুখে ওয়াসেলকে বলল, ভাই, এই ঘটনা কিভাবে ঘটলো? আমি যা ভাবছি তাই কি সত্যি? যা ভাবছিস তা মুখেও আনিস না, এখনই পুলিশ চলে আসবে। শায়লাও তো চলে আসবে এখনই। শায়লাকে কি উত্তর দিব আমরা? আমি এই মুহূর্তে শাইলার চেয়ে বেশি ভাবছি আমাদের পরিবার নিয়ে। পুলিশ এলে কি উত্তর দিব? রাজন অনেক চালাক, অফিসার সব বুঝে যাবে। প্রভাত কি সত্যি কাজ করেছে? সব তোর মেয়ের জন্য। তোর মেয়ের জন্য যে আমাদের ছেলে ধ্বংস হবে তা কেন ভুল নেই? তখনই রাজন উপস্থিত হলো। রাজন এসে সজলের কাটা মাথা দেখে শকড হলো। বাইরে সবার চিৎকার চেঁচামেচিতে সজলের মৃত্যু খবর পূর্ণতার কানে আসতেই পূর্ণতা দৌড়ে রুমে প্রবেশ করলো। আচমকা এমন নিউজে পূর্ণতার বুক কেঁপে উঠল। ভার্ত কণ্ঠে প্রভাতের দিকে তাকিয়ে বলল, শুনেছেন নিচে নাকি সজল ভাইকে কেউ মেরে ফেলে চলে গিয়েছে? পূর্ণতার কথা শুনে প্রভাত ভীষণ অবাক হলো। ভীষণ অবাক হয়ে বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে বলল, হোয়াট? সজল ডেট? হ্যাঁ, নিচে সবাই তাই বলাবলি করছে। প্রভাত লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠল। প্রভাত কয়েক সেকেন্ড চুপ রইল। গত রাতের ঘটনা কি বলা ঠিক হবে? তার বিপদ হয় হোক, কিন্তু পূর্ণতার উপর এর কোনো প্রভাব না পড়ে। প্রভাত কোনোই ভাঁজ করে থুতনিতে হাত বুলালো। দেখে বোঝা যাচ্ছে সে চিন্তিত। চিন্তিত কণ্ঠে বলল, আমার বউকেও পছন্দ করত। সেদিক দিয়ে আমি ওর শত্রু ছিলাম, ও আমার শত্রু ছিল না। তবে আমি ওকে পছন্দ করতাম না। রাজন মৃদু হেসে বলল, জেলাসি? অনেকখানি। তাদের আমি সহ্য করতে পারি না যারা আমার বউয়ের দিকে নজর দেয়। ও হ্যাঁ, গত রাতে আমার আর পূর্ণতার বিয়ে হয়ে গিয়েছে। কংগ্রাচুলেশন। এমন সময় পূর্ণতাকে দেখেই শাইলা পূর্ণতার গলা চেপে ধরে বলল, এই ডাইনির জন্য সব হয়েছে। এই ডাইনির জন্য সজল এখানে এসেছিল। কাল রাতে এই ডাইনি আমার ছেলেকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিল। এর জন্য প্রভাত আমার ছেলেকে মেরে ফেলেছে। প্রভাতই কাল রাতে ওকে জোর করে এখানে রেখে গিয়েছিল। শাইলা গলা টিপে ধরায় পূর্ণতার জিভ বের হয়ে গেল। পূর্ণতা শুকনো কাশল। গলা দিয়ে আ আ শব্দ হচ্ছে শুধু। পুষ্প, প্রভাত আর রাজন দ্রুত শাইলার দিকে এগিয়ে গেল। তড়িঘড়ি করে যেতেই রাজনের জুতার পাড়া লেগে গেল পুষ্পের নরম পায়ে। পুষ্প ব্যথায় কুকিয়ে উঠল। রাজন পুষ্পের ব্যথা দেখে নিচের দিকে তাকালো। পুষ্প পা ছাড়াছাড়ি করছে। রাজন সাথে সাথে পুষ্পের পায়ের কাছে বসে পড়ল। পায়ের পাতায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সরি। প্রভাত শাইলার হাত জোরপূর্বক ছাড়িয়ে বলল, ছাড়ো, পূর্ণতাকে একদম স্পর্শ করবে না। শাইলা কান্নাজারিত কণ্ঠে বলল, তাহলে কি করবি তুই? সজলের মতো আমাকেও মেরে ফেলবি? কি বললে ফুফু? আমি তোমার ছেলেকে মেরেছে? আমি কেন তোমার ছেলেকে মারবো? আমি কি প্রফেশনাল খুনি? এইভাবে মাথা কেটে রেখে যাব? হ্যাঁ, তুই ছাড়া কে মারবে আমার ছেলেকে? এই বাড়িতে আমার ছেলের শত্রুকে?
তুই ছাড়া আর কে? তুই তো সব রকম হুমকি দিয়েছিস আমার ছেলেকে। জমেলা বলল, পূর্ণতাও হতে পারে, আসল শত্রুতা তো পূর্ণতার সাথে। আমার মন বলছে এই কাজ পূর্ণতার, এই খুন পূর্ণতা করেছে। জাহান বলল, আপনার কি মাথা খারাপ মা? আমার এইটুকু মেয়ের ঘাড়ে এই দোষ চাপিয়ে দিচ্ছেন। পূর্ণতা ছাড়া সজলকে কে মারবে? কাল রাতের ঘটনার পর সজল মারা গিয়েছে, এতেই তো স্পষ্ট সবকিছু। শাইলা রাজনের পায়ের নিচে পড়ে পূর্ণতার দিকে আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে বলল, স্যার, স্যার, এই পূর্ণতার জন্য আমার ছেলে মারা গিয়েছে। ওদের নিয়ে যান থানায়। আমার ছেলের খুনিদের ফাঁসি দিন। প্রভাত খুব স্ট্রং ভাবে সবার মাঝে বলে উঠল, এই ঘটনার সাথে ভুলেও কেউ পূর্ণতার নাম চড়াবে না। পূর্ণতা পবিত্র, ওর সাথে পাপের কলঙ্ক কেউ চড়াবে না। পূর্ণতা এসবের কিছুই করেনি। রাজন বলল, আপনি কিভাবে শিওর? কারণ কাল সারা রাতও আমার সাথে আমার বেডরুমে আমার চোখের সামনে ছিল। আমি সারা রাত ঘুমাইনি, ও বাইরে আসেনি, তাহলে খুন কিভাবে করবে? শাইলা বলল, তাহলে তুই করেছিস? পূর্ণতা প্রভাতের দিকে দোষ যেতে দেখেই বলল, না, উনিও খুন করেননি। রাজন বলল, আপনি কিভাবে জানেন? কারণ আমরা দুজনেই সারা রাত জেগেছিলাম, কেউ ঘুমায়নি। প্রভাত যে নির্দোষ তার সাক্ষী আমি। এত ঝামেলার ভিড়ে প্রভাতের মুখটা উজ্জ্বল হলো, চকচক করে উঠল, খুশিতে আত্মহারা হলো। যে মেয়েটা তাকে সহ্য করতে পারে না, সেই মেয়েটা তার জন্য মিথ্যা বলছে। প্রভাতের চোখ দুটো আনমনে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। তখনই রাজন বলল, প্রভাত চৌধুরী যে খুন করেনি তা আমি নিশ্চিত। কেননা খুন করার হলে চুপচাপ করে দিত, সজলের নামে ধর্ষণের মামলা দিত না। পূর্ণতার সমস্ত সাজগোজের জিনিস ট্রান্সফার হয়ে চলে এসেছে প্রভাতের ড্রেসিং টেবিলের সামনে। আজ সন্ধ্যায় পুষ্প সব সাজগোজের জিনিস এনে সাজিয়ে দিয়ে গিয়েছে। পাশাপাশি কিছু ড্রেসও প্রভাতের আলমারিতে দিয়ে গিয়েছে। পূর্ণতা প্রভাতের ড্রেসিং টেবিলের সামনে বসে আছে, হাতে পায়ে লোশন মাখাচ্ছে। এমন সময় প্রভাত ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করেই প্রভাতের নজর গেল ড্রেসিং টেবিলের দিকে। সে ড্রেসিং টেবিলের আয়নায় দেখলো নীল ড্রেস পরে পূর্ণতা বসে আছে। ফর্সা শরীরে নীল কালারটা যেন আরো চমকপ্রদ লাগছে। প্রভাত মুহাবিষ্ট আঁকি যুগলে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। পূর্ণতাকে যেন আগের চেয়ে এখন অধিক সুন্দর দেখাচ্ছে। প্রভাত রুমে প্রবেশ করতেই পূর্ণতা আয়নায় প্রভাতকে দেখছে। প্রভাতকে না দেখার ভান করে পূর্ণতা নিজের কাজ চালিয়ে যাচ্ছে। পুরুষ মানুষ তার পছন্দের নারীর কাছ থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না। পূর্ণতা কেমন যেন চুম্বকের মতো প্রভাতকে তার দিকে টানছে। প্রভাত বেশিক্ষণ আর দূরে সরে থাকতে পারল না। ধীর পায়ে পূর্ণতার দিকে এগিয়ে গেল। পূর্ণতার পেছনে গিয়ে দাঁড়ালো। কোনো লজ্জা, কোনো জড়তা প্রভাতকে আটকাতে পারল না। চোখে মুখে নেশা ধরে গিয়েছে প্রভাতের। পূর্ণতার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো, খানিকটা ঝুঁকলো। তাতে প্রভাতের বুক পূর্ণতার পিঠের সাথে মিশল। প্রভাত পূর্ণতার দুই ঘাড়ে হাত রেখে গলা স্পর্শ করলো। পূর্ণতার মাথার উপর প্রভাতের থুতনি। মেয়েদের সবচেয়ে স্পর্শকতর জায়গা বোধহয় ঘাড়, গলা। স্পর্শ পেলেই সুরসুরি লাগে, শিরশির করে শরীর। পূর্ণতারও তাই হলো। সমস্ত শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। অজানা এক অনুভূতির জন্য শিহরণ বয়ে যাচ্ছে শরীরে। শরীর কেমন ভারী হয়ে এলো। পূর্ণতা কি বলবে বুঝতে পারছে না। সে প্রভাতকে দূরে সরাতে চাইছে কিন্তু পারছে না। প্রভাতের স্পর্শতে এত মিষ্টতা সে আগে অনুভব করেনি। আয়নায় দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। প্রভাত খানিকক্ষণ পর ভারী কণ্ঠে বলল, হাতে পায়ে এসব কি মাখছো পূর্ণতা? পূর্ণতাও ধীর ভারী কণ্ঠে জবাব দিল, লোশন। প্রভাত দুষ্টু হেসে বলল, আমার পেট খারাপ করতে চাও? আমি লোশন মাখলে আপনার পেট খারাপ করবে কেন? কারণ কিছুক্ষণ পরে ওসব আর তোমার গায়ে থাকবে না, যাবে আমার পেটে। আপনার পেটে কিভাবে যাবে? কারণ তোমাকে চুমু দিতে গেলে ওসব আমার পেটে যাবে। কারণ আমি তো শুকনো চুমু পছন্দ করি না, ভেজা চুমু পছন্দ করি। বলি প্রভাত পূর্ণতার মাথা থেকে থুতনি নামিয়ে আনলো পূর্ণতার ঘাড়ে। অনায়াসে ওষ্ঠ বসিয়ে দিল পূর্ণতার ঘাড়ে। পূর্ণতা নড়ে চড়ে উঠল, কিন্তু প্রভাত ওষ্ঠ সরালো না। চুম্বকের মতো পূর্ণতাকে যেন টানতে শুরু করলো। পূর্ণতা এবার টোল ছেড়ে উঠে খানিকটা দূরে সরে দাঁড়ালো। ঘাড়ে হাত দিয়ে ডলতে ডলতে বলল, এসব কি অসভ্যতা বুঝলাম না। আমি মেরে ফেলতে চাইছিলেন আপনি? প্রভাতের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। নিঃশব্দে হাসতে হাসতে বলল, আদর করছিলাম, ভালো লাগেনি তোমার? আমার তো প্রচুর ভালো লেগেছে, বারবার চাই এমন।
পূর্ণতা অগ্নি চোখে তাকিয়ে বলল, না, মোটেও ভালো লাগেনি, ট্রাস্ট মি, একদম বিশ্রী লেগেছে। প্রভাত আবারও দুষ্টু হেসে বলল, অত নড়াচড়া করলে ভালো লাগবে কিভাবে? ফিলিংসের দফা রফা করে ছেড়েছে। এই পৃথিবীতে আপনার মতো অত বড় অসভ্য টাইপ মানুষ আর দ্বিতীয়টা নেই। এত বিশ্রী কথা কিভাবে বলেন আপনি? প্রভাত আবারও পূর্ণতার কাছে এগিয়ে গেল ধীর পায়ে। প্রভাত এগিয়ে যেতেই পূর্ণতা পেছনে খানিকটা সরে গিয়ে বলল, একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি। তাহলে তুমি কাছে এসো, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? দূর থেকেই বলুন। সব দূর থেকে বলা যায় না সোনা। পূর্ণতা কাচুমাচু মুখে বলল, কিছু বলবেন না তো? না, বলবো না, কাছে এসো। পূর্ণতা ওনার মোড়ো কসলাতে কসলাতে প্রভাতের কাছে গেল। প্রভাত পকেট থেকে একটা লাল গোলাপ পূর্ণতার দিকে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ পূর্ণতা, আমার সহজ সরল স্বীকারোক্তি। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার রং লাল, রক্তের রঙও লাল, তাই নিদর্শন হিসেবে তোমাকে লাল রক্তের ন্যায় গোলাপ দিলাম। এটা আজীবন রেখে দিও কাছে। তোমাকে বাঁচাতে যদি কোনোদিন পৃথিবীর রক্তে বন্যা বইয়ে দিতে হয়, তো আমি পিছুপা হব না পূর্ণতা। পূর্ণতা গোলাপটা হাতে নিল, কিন্তু কোনো কথা বলল না। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে আরো একবার হেসে বলল, কখনো ভাবিনি আমার জন্য আমাকে বাঁচাতে তুমি মিথ্যা বলবে। আজকের সকালটা যেন অন্যরকম আমার কাছে। পূর্ণতার জবান এবার খুলল। সে শান্ত কণ্ঠে জবাব দিল, আমি মিথ্যে বলিনি। আপনার জন্য মিথ্যে বলতে আমার বইই গেছে। খুন আপনি করেননি এটা আমি জানি, তাই সত্য বলেছি। আমি খুন করিনি, সেটা প্রুফ করতেই তো মিথ্যা বললে। সত্য কথার জন্য মিথ্যে বলে পাপ নেই। এমন সময়ে প্রভাতের ফোন বেজে উঠল। প্রভাত বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করতে করতে বলল, এই ফোনের গোষ্ঠীর যন্ত্রণায় ফুলসজ্জাটা ঠিকভাবে করতে পারবো না। পূর্ণতা দেখল প্রভাতের ফোনে অজান্তার নাম্বার। পূর্ণতার কি হলো সে জানে না। ফোনটা প্রভাতের হাতে ধরিয়ে দিয়ে বলল, জানি, এটা গিয়ে আপনার বান্ধবী আজ অজান্তাকে দিন, সে অনেক খুশি হবে। এসব ফুল টুল আমার একদমই ভালো লাগে না। বলে পূর্ণতা বিছানায় গিয়ে গুটিসুটি মেরে চোখ বন্ধ করলো। প্রভাত ফোনের দিকে তাকিয়ে হাঁ করে রইল। এটা কি হলো? পূর্ণতার রাগ প্রভাতকে আনন্দিত করলো। সে যেন একটু একটু করে সুখের আভাস পাচ্ছে। অন্য নারী সংস্পর্শে আসাতে পূর্ণতার রাগই প্রভাতের আনন্দের কারণ। প্রেমিকার রাগে প্রেমিক হৃদয় তুলিয়ে উঠল অন্যরকম ভালো লাগায়। প্রভাত পূর্ণতার রাগ আরো কয়েক গুণ বাড়িয়ে দিতেই খাটে গিয়ে বসলো পূর্ণতার পাশে। পূর্ণতার দিকে তাকিয়ে অজান্তার ফোন রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ অজান্তা, বলো। অজান্তা কাঁদছে, অঝরে চোখের পানি ফেলছে। তার প্রিয় মানুষটা চিরজীবনের জন্য তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। কেন যেন অজান্তা সেটা মেনে নিতে পারছে না। সব ঘটনা যেন দুঃস্বপ্ন হয়। নিজের কল্পনায় অসংখ্যবার প্রভাত আর পূর্ণতার বিয়ের স্বপ্ন বলে ভেবেছে। বারবার মনে হচ্ছে কোনো এক জাদুকরী শক্তি এসে প্রভাতের জীবন থেকে পূর্ণতাকে কেড়ে নিয়ে যাক, আর তাকে প্রভাতের জীবনসঙ্গী করে দিক। প্রভাতের কণ্ঠস্বর কানে ভেসে আসতেই অজান্তার কান্নার মাত্রা যেন বহুগুণ বেড়ে গেল। অজান্তা চোখের পানি মুছল, একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, চলে এলাম একবার। ও তো ফোন দিয়ে জিজ্ঞেস করলি না কখন পৌঁছালাম, নাকি বিয়ে করেছিস বলে বেস্ট ফ্রেন্ডকে ভুলে গেলি? প্রভাতের গভীর মনোযোগ পূর্ণতার দিকে, তাই অজান্তা কান্না ভারী কণ্ঠ বুঝতে পারল না। পূর্ণতাকে আরো বেশি জেলাস ফিল করানো তার উদ্দেশ্য। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে চোখ বুলালো, আরো খানিকটা সরে পূর্ণতার কানের কাছাকাছি সরে বসে বলল, হ্যাঁ, ঝামেলার জন্য জিজ্ঞেস করতে পারিনি, এটা ঠিক। তাই বলে বউয়ের জন্য কেন তোকে ভুলে যাব? আমার বউ অমন মেয়ে না। ওর আমাকে নিয়ে অত জেলেসি টেলেসি কিছু নেই। অত টিপিক্যাল মাইন্ডের মেয়ে না। পূর্ণতার চোখ বন্ধ, কিন্তু কান খাড়া করে প্রভাত আর অজান্তার কথা শুনছে। রাগে তার সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ইচ্ছা করছে প্রভাতকে ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিতে। রাগে এক পায়ের আঙ্গুল দিয়ে আরেক পায়ের তালু কষলাচ্ছে আর মনে মনে বলছে, আমি টিপিক্যাল না তাই বলে অত সাধু মেয়েও না যে আমার বরের সাথে আরেকজন রং ঢং করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো। বর আমার না হলে অন্য কারোরও হতে দেব না আমি। ফোনের উপাস থেকে অজান্তা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, একবার আসবি প্রভাত? প্রভাত এবারের উত্তরটাও পূর্ণতার দিকে তাকিয়ে দিল। কেন? মনে হচ্ছে আমি বেশিক্ষণ বাঁচবো না। নিঃশ্বাস আটকে আসছে, আমার দম বন্ধ হয়ে আসছে।
এত কষ্ট আমার জীবনে হয়নি। প্লিজ একবার আয়। তোর বাবাকে বল দ্রুত ডাক্তারের কাছে যা। বাবা আর মা আজ সকালেই দুবাই গিয়েছে। বাড়িতে কেউ নেই, ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ একবার আয়। এখন তো ঘরে বউ আছে, গেলে গর্দান নেবে। সকালে আসবো, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। পূর্ণতা মনে মনে বলল, তার মানে সকালে যাবে, তবু যেতেই হবে। কি দরদ! এখন আবার গাড়ি পাঠানো হচ্ছে। দুনিয়ায় তো মানুষের আর বেস্ট ফ্রেন্ড নেই। কি বেস্ট ফ্রেন্ড, আমি আর কিছু জানি না, তাই তো? পূর্ণতার রাগ আরও ধারালো হলো। রাগের কন্ট্রোল হারিয়ে সে শোয়া থেকে উঠে বসল। শোয়া থেকে উঠতেই প্রভাত ফোন মিউট করে ফেলল। বিস্ময় বদনে পূর্ণতার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। পূর্ণতা যে এখনই গর্জে উঠে পাগলির মতো বুলি আওড়াবে সে বিষয়ে নিশ্চিত প্রভাত। শুধু অপেক্ষা করছে পূর্ণতার ঠোঁট নড়ার। প্রভাতের ভাবনাই সত্য হলো। পূর্ণতা অগ্নি চোখে তাকিয়ে বলল, আমার ঘুমের ডিস্টার্ব না করে পীড়িতের আলাপ বাইরে গিয়ে করুন। প্রভাতের চোখ কপালে উঠল। এই কোন পূর্ণতা? প্রভাত দুই ভ্রু সুচালো করল। গভীর বিস্ময় তার চোখে মুখে। বিস্মিত চোখে মুখে প্রশ্ন করল, এই কোন ধরনের ভাষা? বাংলা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? ভাষা আরো খারাপ করতে পারি আমি। আপনারই তো কাজিন, আপনার থেকেই তো এইসব ভাষা শেখা আমার। আরো খারাপ ভাষা দেওয়ার আগে। প্রভাত ডান ভ্রু উঁচিয়ে আবার প্রশ্ন ছুড়ল, এভাবে রেগে আছো কেন? এনি প্রবলেম? রাত বাজে কয়টা? এখন রাত 11টা বাজে, আর আপনি কি না আপনার সো কল্ড বান্ধবীর সাথে এত রাতে প্রীতের আলাপ করছেন? এই দুনিয়াতে কি আর মানুষের বান্ধবী নেই? কার বান্ধবী বন্ধু বিয়ে করেছে জেনেও মাঝরাতে কল দিয়ে যেতে বলে? বলুন, কার বান্ধবী বলে? আপনার এইসবের চক্করে ঘুমের ডিস্টার্ব হচ্ছে আমার। অসুস্থ মেয়েটা, তাই ফোন দিয়েছে। তা আপনি কি এমবিবিএস ডক্টর? ফোন করে অসুস্থতার কথা জানাচ্ছে আর আমার ঘুমের 12টা বাজাচ্ছেন আপনি। প্রভাত মৃদু হেসে বলল, তুমি কি সত্যি ঘুমের জন্য ডিস্টার্ব ফিল করছো পূর্ণ? তো কিসের জন্য? ঘুম ছাড়া কিসের জন্য ডিস্টার্ব ফিল করব আমি? আমি তো অন্য কিছু দেখছি। কি দেখছেন? জেলাসি। কিসের জেলাসি? কিসের জেলাসি দেখছেন আপনি? হ্যাঁ, এই যে অজন্তা আমাকে ফোন দিছে, এটা নিয়ে রেগে আগুন গরম হয়ে আছো তুমি। আপনাকে কে ফোন দিল আর না দিল আই ডোন্ট কেয়ার। আমি কোনোদিনও এইসব নিয়ে জেলাস ফিল করতে যাব না। শুধু আমার ঘুমের ডিস্টার্ব করবে না একদম। প্রভাত পূর্ণতার আগুন গরম চেহারার দিকে তাকিয়ে বলল, তোমার আগুন আমি পুরো ধ্বংস হয়ে যেতে চাই, ধ্বংস করে দাও আমাকে। প্রভাতের নেশাক্ত কথার টানে পূর্ণতা এলোমেলো হয়ে এলো ভেতর থেকে। বিকালে প্রভাত বাড়ির ভেতরের রাস্তা দিয়ে পাইচারি পড়ছে। তখনই পূর্ণতা পিসপিস গেল। পূর্ণতাকে দেখে প্রভাত বেশ অবাক হলো। কৃত্রিম লাইটের আলোয় পূর্ণতার মুখ যেন আরো চকচক করছে। প্রভাত মনে মনে বলল, এই সুন্দর মেয়েটাকে জানো না? তাকে যতবার দেখে ততবার হৃদয়ের ভিতর একটা ঝড় ওঠে। সে ঝড় থামাতে মেয়েটাকে কাছে টেনে নিতে হয়। প্রভাতের হাতে সিগারেট আর লাইটার কেবলই ধরাতো, তখনই পূর্ণতার আগমন। পূর্ণতা এসেই কেমন সব এলোমেলো করে দিল। প্রভাত সিগারেট খাওয়ার কথা ভুলে গেল। সিগারেটের নেশাকে ভুলিয়ে দিল ভালোবাসার নেশা। পূর্ণতা গুটি গুটি পায়ে হেঁটে এসে একদমই প্রভাতের কাছাকাছি চলে এলো। প্রভাতের ধ্যান ভাঙল। সে পূর্ণতাকে বলল, এ কে তুমি? হ্যাঁ আমি। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে কি যেন ভাবলো, ভেবে আবার হাঁটা দিল। পূর্ণতা বলল, কি হলো, যাচ্ছেন কোথায়? সিগারেট খেতে। আপনি সিগারেট খেতে পারবেন না। সিগারেট খেলে রুমে ঢুকতে দেব না। প্রভাত দাঁড়ালো। পূর্ণতাও দাঁড়ালো। প্রভাত পূর্ণতার চোখের দিকে তাকিয়ে বলল, আমার ওখানে নেশা চেপেছে, তুমি বললেও আমি শুনবো না। আপনাকে শুনতেই হবে আমার কথা। শুনতে পারি এক শর্তে। কি শর্ত? প্রভাত পূর্ণতার কানের সাথে ঠোঁট মিশিয়ে বলল, আমাকে কিস করতে হবে, পারবে? চারদিকে কেমন ঠান্ডা শীতল বাতাস বইছে। লেবু ফুলের ঘ্রাণ ভেসে আসছে। কৃত্রিম আলো চারদিকে। সে আলোয় পূর্ণতার চোখে মুখে। এমন তো আগে হয়নি। পূর্ণতা কোনো উত্তর দিল না, একদম চুপ রইল। প্রভাত আবার বলল, কি হলো, পারবে? পূর্ণতা অন্যদিকে ঘুরে বলল, না, পারবো না। কথাটা বলতেই প্রভাত হাতে সিগারেট দুই ঠোঁটের মাঝ বরাবর চেপে ধরল। লাইটার জ্বালাতেই পূর্ণতা প্রভাতের ঠোঁট থেকে সিগারেট টান দিয়ে হাতের মধ্যে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলল। প্রভাতের ঠোঁটের কোণে দুষ্টুমি। সে লাইটার অফ করলো। পূর্ণতার কোমরে হাত দিয়ে তার দিকে টান দিল। পূর্ণতা প্রভাতের বুকের সাথে মিশে গেল। রাতের নীরবতা। চারদিকে জোনাক পোকা উড়ছে, ঝিঝি পোকা ডেকে বেড়াচ্ছে।
এর মাঝে দুজন মানবী অনুভব করছে তাদের উষ্ণ নিঃশ্বাস। প্রভাত যেন নিজের ভেতরে নেই। সে নিশালো গলায় পূর্ণতার ঠোঁটে আঙ্গুল চেপে বলল, সিগারেট তো কেড়ে নিলে, ক্ষুধার তো ওষ্ঠে কিছু তো খেতে দাও। বলেই প্রভাত পূর্ণতার ওষ্ঠে ওষ্ঠ ডুবিয়ে দিল। গভীর প্রেমে মাতোয়ারা হয়ে পূর্ণতার রাগ জিতে সুতো কেটে গেল। সেও ডুবে গেল প্রভাতের ভালোবাসায়। মেরে গিয়েছে শাইলার সাথে তার বাড়িতে। একমাত্র ছেলেকে হারিয়ে শাইলা খুব ভেঙে পড়েছে। এদিকে জাহানের আজও তীব্র জ্বর। ইদানিং জ্বরটা যেন ঘন ঘন আসছে। জ্বরে চোখ তুলে তাকাতে পারছে না। এই জ্বর অবস্থায় ওয়াজেদের পা টিপে দিচ্ছে জাহান। জাহানের চোখ দিয়ে পানি পড়ছে। কাঁপতে কাঁপতে বলল, আমি আর পারছি না, মাথায় প্রচণ্ড ব্যথা করছে। ওয়াজেদ সিগারেট টানতে টানতে বলল, আমি কিছু করতে বললেই তোর শুরু হয়ে যায়। তুই এখন মরে গেলেও তোর লাশ আমার পা টিপে দেবে, বান্দির বাচ্চা। আপনি দেখুন আমার কপালে হাত দিয়ে কত জ্বর। তোর তো 12 মাসই জ্বর, দেখা দেখির কি আছে? আমার অর্থ সব শেষ হয়ে গেল তোর জ্বরের চক্করে। আমি মরে গেলেও তো আর লাগবে না এত ডাক্তার দেখানো। কবে মরবি আজরাইল কি তোরে চোখে দেখে না? আমি মরে গেলে কি আপনি খুশি হবেন? বেঁচে যাই, অন্তত একটা কচি মেয়ে দেখে বিয়ে তো করতে পারবো। আমার মেয়ে কি হবে আমি মরে গেলে? মেয়ের সাথে নিয়ে মর। ছি, কেমন বাবা আপনি? তোরে বলেছিলাম কন্যা সন্তান দিতে হারামজাদি। তোর মেয়ের জন্য এত ভালো বাবা হওয়ার ইচ্ছা আমার নেই। প্রভাত যদি শোনে আপনি পূর্ণতার মরে যাওয়ার কথা বলেছেন, দেখবেন কি আগুন লাগিয়ে দেয়। আমি বলে দেব প্রভাতকে। ওয়াজেদ উঠে বসে বলল, কি বললি? প্রভাতকে বলবি? বলেই ওয়াজেদ আলনা থেকে প্যান্টের বেল্ট এনে জ্বরে কাতর জাহানকে গরুর মতো পেটাচ্ছে। যন্ত্রণায় জাহান ছটফট করছে। সমস্ত পিঠ রক্তাক্ত হয়ে গেল, তবুও ছাড়ছে না। জাহান মা গো মা বলে ওয়াজেদের পা জড়িয়ে ধরে বলল, দোহাই লাগে আমাকে ছেড়ে দেন, আর মারবেন না, আমি মরে যাব, আপনার পায়ে পড়ি। ওয়াজেদ কোনো কথা না শুনে পেটাতে থাকলো। এত বেশি মার মারলো জাহান ফ্লোরে গড়াগড়ি করছে আর ছটফট করছে। ওয়াজেদের মারের হাত থেকে রক্ষা পেতে খাটের নিচে গিয়ে লুকালো। সমস্ত ফ্লোরে রক্তের দাগ। ওয়াজেদ খাটের নিচ থেকে জাহানের চুল ধরে টেনে এনে ওয়ালের সাথে খুব জোরে ধাক্কা মারলো। জাহান অজ্ঞান হয়ে ওয়াজেদের পায়ের উপর পড়ে গেল। ওয়াজেদ পা সরিয়ে নিয়ে বাইরে চলে গেল। এত বড় ঘটনা ঘটে গিয়েছে কেউ জানে না। সকাল 8টা বেজে গিয়েছে। পূর্ণতার পুষ্পের ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। জমেলা প্রভাতের ঘরের দরজায় এসে টোকা দিয়ে চিৎকার দিয়ে বলল, পূর্ণতা, লজ্জা শরমের কি মাথা খেয়েছিস? বাড়িতে বাপ আর চাচা থাকতে বর নিয়ে এত বেলা করে ঘুমাস কি করে? জমেলার ডাকাডাকিতে ঘুম ভাঙলো ওদের। প্রভাত আগে উঠে এলো। দরজা খুলে জমেলাকে বলল, বাবার চাচারও তো বউ আছে, তারা বলছে না ছেলে নতুন বিয়ে করলে কয়টা পর্যন্ত ঘুমায়, আর দাদা কয়টা পর্যন্ত ঘুমাতো? আমাদের আমলে ওসব ছিল না। ওসব ছিল না, তা ছেলে মেয়ে জন্ম দিলে কিভাবে? মেশিনের সাহায্যে? বেশরম হয়ে যাচ্ছ তুমি দাদু ভাই। ওকে ডাকছো কেন? ও এখন এ বাড়ির বউ, রান্না বান্না করতে হবে। আজ থেকে সব রান্না পূর্ণতা করবে। খেয়ে কাজ নেই, আমার বউ রান্না করবে। আমার সুন্দরী বউ কালো হয়ে যাবে। বউ কি শোকেচে তুলে রাখার জিনিস? না, হৃদয়ে বন্দি করে রাখার জিনিস। এসবে কি পেট ভরবে? পেটে খাবার যেতে হবে। আমার বউ আমাকে রাতে অনেক চুমু দিয়েছে, আমার পেট ভরা। তোমাদের ব্যবস্থা তোমরা করো। পূর্ণতা উঠে এসে প্রভাতের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, অসভ্য। রেগে যাচ্ছ কেন? পূর্ণতা ঝাঁঝালো কণ্ঠে বলল, এইসবই তো চেয়েছিলেন আপনি, আমাকে বিয়ে করে বন্দি করে রেখে এই বাড়িতে অত্যাচার করা। উদ্দেশ্য সাকসেস তো আপনার, খুশি তাই না? যাচ্ছি আমি রান্না করতে। তোমাকে অত্যাচার নয়, তোমার অর্ধাঙ্গ হয়েই থাকবো। চলো, আমিও যাবো রান্না করে। জমেলা বলল, এ বাড়ির ছেলে রান্নাঘরে গেলে মান সম্মান আর কিচ্ছু থাকবে না। এক আকাশ সমান রাগ অভিমান নিয়ে জীবনে প্রথমবার আজ পূর্ণতা রান্নাঘরে প্রবেশ করেছে। যে বাড়িতে এতদিন মেয়ে বলে রাজরানী ছিল, বিয়ে হতে না হতেই বাড়ির বউ বলে খারাপ আচরণ শুরু হয়েছে। আজই তাকে বুঝিয়ে দেওয়া হলো সে এ বাড়ির বউ, তাকে বেলা করে ঘুমানো মানায় না। এই বাড়ির বউরা তাকে পায়ে নিচ্ছে, তাই ছাড়া তাদের আর অন্য কোথাও মানায় না। এ পরিবারের মানুষদের এসব আচার আচরণের জন্য পূর্ণতা প্রভাতকে বিয়ে করতে রাজি ছিল না। রান্নাঘরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে পূর্ণতা। রান্নাবান্নার কিছুই সে জানে না, আগে পরে কখনো রান্না করেনি। কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। চৌধুরী বাড়িতে প্রতিদিন সকালে কয়েক প্রকার রান্না হয়।
বিশেষ করে মাছের পদই করা হয় 5-6 রকমের। বাড়ির পুরুষরা সকালে পেট পুড়ে খেয়ে কাজে বেরিয়ে যায়। মেরি আর জাহান দুজন মিলে রান্না করে, সাথে কাজের মহিলা থাকে। জয়নাব যাওয়ার পর নতুন একজন কাজের মহিলা এসেছিল। সে জয়নাবের গল্প শুনে ভয়ে চলে গিয়েছে। চৌধুরী বাড়ি এই মুহূর্তে একটা আতঙ্কের নাম। পূর্ণতা চারদিকে তাকিয়ে থম মেরে রইল। কিভাবে কি শুরু করবে টের পাচ্ছে না। ভাতের চাল দেবে কতটুকু অনুমান করতে পারছে না। কোন সবজির সাথে কোন মাছ সেটাও অনুমান করতে পারছে না। তার আম্মুকে যে ডাকবে তাও ডাকতে পারছে না। হয়তো তার বাবার সাথেই আছে। এমন সময় প্রভাত রান্নাঘরে প্রবেশ করলো। প্রভাতের পরনে কালো একটা 3/4 প্যান্ট, সাথে কালো কলার দেওয়া একটা গেঞ্জি। জীবনে প্রথমবার আজ প্রভাত রান্নাঘরে পা রেখেছে। এর একমাত্র কারণ পূর্ণতা। প্রভাতকে দেখে পূর্ণতা খোঁচা মেরে থমথমে কণ্ঠে বলল, কি ব্যাপার? চৌধুরী বাড়ির ছেলে রান্নাঘরে কেন? মান ইজ্জত তো সব যাবে। বলেই পূর্ণতার আগে ছুরি দিয়ে লাউ কাটতে শুরু করলো। পূর্ণতার রাগ আর অভিমানের কারণ প্রভাত বুঝতে পারল। 3/4 পকেটে হাত গুজে বলল, চৌধুরী বাড়ির বউ রান্না করে আসতে পারে, তার অর্ধাঙ্গ হিসেবে আমি আসলে প্রবলেম কি? চৌধুরী বাড়ির ছেলেরা তো রাজপুত্র, আর তাদের বউরা তো দাসী। দাসীদের রান্নাঘরে মানায়, রাজপুত্রদের তো মানায় না। যার সাথে সারা রাত বেড শেয়ার করতে পেরেছে তার সাথে রান্নাঘর কেন? যার নামেও যেতে পারবো। আপনাদের মুখে এসব শুনলেও হাসি পায়। তুমি নিজেকে কখনো দাসী ভাববে না পূর্ণ। তুমি আমার হৃদয়ের রানী। তোমাকে দাসী নয়, মাথার মুকুট বানিয়ে রাখবো আমি। প্লিজ আপনি এখান থেকে চলে যান, ভালো লাগছে না আমার। প্রভাত এবার পূর্ণতার পাশে গিয়ে দাঁড়ালো। পূর্ণতার দিকে ভালোবাসার দৃষ্টি মেলে বলল, দূরে যেতে বললে আরো বেশি কাছে আসবো। কাছে আসলেই কি দূরত্ব কমে? দূরে ঠেলে দিলে কি ভালোবাসা কমবে? এখান থেকে যান আপনি, না হলে লাউয়ের বদলে আপনাকে কেটে ফেলবো একদম। কথাটা বলতে বলতে লাউ কাটতে গিয়ে হাতে খানিকটা কেটে পূর্ণতার হাত কেটে গেল। সাথে সাথে লাল রক্ত গড়িয়ে পড়ল। পূর্ণতা ওহ শব্দ করে প্রভাতের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকালো। পূর্ণতার হাতে রক্ত দেখেই প্রভাত চমকালো। প্রভাতের মাথা কাজ করলো না। সে তোফানের বেগে ছুরিটা দূরে ফেলে দিয়ে পূর্ণতার আঙ্গুল ধরে মুখে পুরে দিল। পূর্ণতা খেয়াল করলো প্রভাতের চোখে কেমন যেন যন্ত্রণা। প্রভাত নাম না জানা এক যন্ত্রণায় ভুগছে। পূর্ণতার হাতের রক্ত যেন প্রভাতের কষ্টের কারণ। পূর্ণতা অবাক চোখে প্রভাতকে দেখছে। এই মানুষটা কি সত্যিই তাকে এতটাই ভালোবাসে? প্রভাতকে কেমন অস্থির আর উত্তেজিত দেখাচ্ছে। পূর্ণতা আচমকা প্রভাতের ডান গালে হাত রাখল। শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? এমন কেন করছেন? প্রভাত কেমন অস্থির কণ্ঠে বলল, খুব লেগেছে তাই না? পূর্ণতা শান্ত কণ্ঠে বলল, কিছুটা, কিন্তু আপনি এমন কেন করছেন? প্রভাত পূর্ণতার 2 গালে হাত রেখে বলল, আমার পূর্ণ, তুমি আমার অনেক সাধনা করে পাওয়া অমূল্য রত্ন। তোমাকে আঘাত পেতে দেখলে যন্ত্রণার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আমার হৃদয় আকাশ। আমি আমার নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন তোমাকে যন্ত্রণা পেতে দেব না। তবুও যন্ত্রণা পেলে। আমার অতটাও লাগেনি চৌধুরী সাহেব। যতটা লেগেছে অতটা আমাকে জর্জরিত করেছে পূর্ণ। চৌধুরী বাড়ির সেই হুঙ্কার দেয়া বাঘটা আজ বিড়ালের মতো হয়ে গেল কেন? চৌধুরী বাড়ির আঙিনার সবচেয়ে সুন্দর ফুল পূর্ণতাকে পেতে চৌধুরী বাড়ির বাঘ আজ পরাজিত। আমি তো অসাধারণ কেউ নই, সাধারণ, তবুও কেন? পৃথিবীর সবার চোখে সাধারণ নারীটাই প্রভাত চৌধুরীর চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অসাধারণ নারী। প্রভাত চৌধুরীর হৃদয়ের রানী। পূর্ণতার চোখ কেমন ছলছল করে উঠল। দিন দিন সে প্রভাতের মায়ায় আবদ্ধ হয়ে যাচ্ছে। এই মায়া কি তাকে ধ্বংস করবে নাকি ভালো রাখবে? এমন সময় উপর থেকে পুষ্পের চেঁচামেচি শোনা গেল। পুষ্পর চিৎকার শুনে প্রভাত আর পূর্ণতা দ্রুত পায়ে উপরে উঠল। আওয়াজটা জাহানের রুম থেকে আসছে। পূর্ণতা আর প্রভাত জাহানের রুমে গেল। জাহানকে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে থাকতে দেখে পূর্ণতা এক চিৎকার দিয়ে জাহানকে জড়িয়ে ধরে বলল, আম্মু কি হয়েছে তোমার? চোখ খোলো আম্মু। জাহান অচেতন হয়ে পড়ে আছে। চোখের সামনে মায়ের এমন করুণ দৃশ্য দেখে যন্ত্রণায় জর্জরিত হচ্ছে পূর্ণতা। হৃদয়টা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জ্বরে কাতর মায়ের শরীরে অসংখ্য বেল্টের দাগ। শরীরের নানা জায়গা কেটে রক্ত বের হচ্ছে। পূর্ণতা সহ্য করতে পারছে না নিজের মায়ের এমন আঘাতপ্রাপ্ত শরীর দেখে। পূর্ণতা উন্মাদের মতো কাঁদতে কাঁদতে বলছে, আম্মু, আমি পারলাম না ওই জানোয়ারের হাত থেকে তোমায় বাঁচাতে। ভেবেছিলাম এই বাড়ি থেকে চিরদিনের জন্য কোথাও চলে যাব, আর তোমাকে মুক্ত করবো এই অশান্তি জীবন থেকে, একটা সুস্থ জীবন দেব। তোমার শরীরের এই আঘাত আমি সহ্য করতে পারছি না আম্মু। পূর্ণতা চোখের পানি প্রভাত সহ্য করতে পারছে না। ইচ্ছা করছে ও আজিতকে এক্ষুনি গিলে খেয়ে ফেলতে। প্রভাত পূর্ণতার কাঁধে হাত রেখে বলল, কাকিমণিকে এখনই ডাক্তার কাছে নিয়ে যেতে হবে।
প্রভাত পূর্ণতার কাঁধে হাত রাখতেই পূর্ণতা প্রভাতের হাত সরিয়ে দিয়ে বলল, সরে যান আপনি। আমার আম্মু তো আপনার কিছু হয় না, তাই আমার আম্মুর যন্ত্রণা আপনি বুঝবেন না। কেন আমি এই বাড়ি ছেড়ে পালাতে চেয়েছিলাম বুঝবেন না আপনি। আমার আম্মুকে মুক্ত করে একটা সুখের জীবন দেওয়ার জন্য আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু আপনার জন্য পারলাম না আমি। প্রভাত অপরাধী কণ্ঠে বলল, আমি কাকিমণিকে মুক্ত করব এই অশান্তির জীবন থেকে, আই প্রমিস। এখন চলো, ডাক্তারের কাছে চলো। জাহানকে শহরের সবচেয়ে বড় হসপিটালে ভর্তি করা হলো। পূর্ণতা জাহানের হাত ধরে বসে কেঁদেই যাচ্ছে। এমন সময় জাহান চোখ খুলল। চোখ খুলে দেখল পূর্ণতা হাওমাও করে কাঁদছে। জাহানের দু চোখ বেয়ে পানি পড়ছে। মেয়েকে কাছে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার পূর্ণ সোনা, আমার কলিজার টুকরো, পারলে তোমাকে আমার কলিজার ভিতরে লুকিয়ে রাখতাম সোনা। তুমি ছাড়া কেউ নেই আমার এই জীবনে। আমি মরে গেলে আমাকে মনে রাখার মতো তুমি ছাড়া আর কেউ থাকবে না। মাঝে মাঝে ভাবি, আমি এই পৃথিবীতে না আসলে কে তোমাকে দেখবে। আগে এই চিন্তাটা বেশি করতাম, কিন্তু এখন প্রভাত আছে। তোমাকে আমার চেয়ে বেশি আগলে রাখার মতন মানুষের হাতে তুলে দিয়েছি। তুমি এসব কি বলছো আম্মু? কোনোদিনও মরার কথা আমার সামনে বলবে না তুমি। আমি আর তুমি ওই চৌধুরী বাড়িতে আর ফিরে যাবো না আম্মু। প্রভাত ডাক্তারের রিপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করছে। পুষ্প দূর থেকে চোখের পানি ফেলছে মা আমিনের এমন আবেগঘন মুহূর্ত দেখে। পুষ্প নিজেও সীমাহীন যন্ত্রণায় ভোগে জাহানের এমন অবস্থা দেখে, কিন্তু তার হাত পা বাঁধা, কিছুই করার নেই। চোখের পানি ছাড়া উপহার দেওয়ার মতো কিছুই নেই। এমন সময় হসপিটালে কয়েকজন চিৎকার করতে করতে প্রবেশ করলো। একদল মানুষ দৌড়াদৌড়ি করতে প্রবেশ করছে, সাথে পুলিশও আছে। জাহানের শরীর ভালো নয় মোটেও। জ্বরের তীব্রতা ক্রমশ বাড়ছে। 10 দিন কেটে গিয়েছে। পূর্ণতা জাহানের হাত ধরে হসপিটালে বসে আছে, সাথে প্রভাতও হসপিটালে। পূর্ণতা আর জাহানকে একা ছেড়ে প্রভাত 1 সেকেন্ডের জন্যও সরেনি। পূর্ণতা মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। 10 দিন ঠিকভাবে খাবার খায়নি, গোসল করেনি, চোখ মুখ শুকিয়ে একদম অবস্থা নাজেহাল। জাহান ঘুমাচ্ছে। ঘুমন্ত মায়ের মুখের দিকে এক নজরে তাকিয়ে আছে পূর্ণতা। চোখ দিয়ে বেয়ে পড়ছে অনবরত পানি। প্রভাত পূর্ণতার চোখে নিচে হাত মেলে ধরল। পূর্ণতার চোখের এক ফোঁটা পানি এসে প্রভাতের হাতে পড়ল। প্রভাতের কাছে মনে হলো পৃথিবীর সবচেয়ে অমূল্য জিনিসটা ঝরে পড়ছে। প্রভাত হাত মুষ্টিবদ্ধ করে পূর্ণতাকে ডাকলো। পূর্ণ। পূর্ণতা অশ্রু সজল চোখে তাকিয়ে বলল, আম্মুর কিছু হলে আমার কি হবে প্রভাত ভাই? আমার তো কেউ নেই আম্মু ছাড়া। কে ভালোবাসবে আমায়? চাচির কিচ্ছু হবে না, কেন নেগেটিভ ভাবছো? আমি জানি না, আমার মনটা শুধু উল্টাপাল্টা বলছে প্রভাত ভাই। একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে, তোমাকে, আমাকে, সবাইকে। এসব ভেবে নিজেকে কষ্ট দিও না। এ বলে এইভাবে কারো হাতে নির্যাতিত হয়ে, শুধুমাত্র আপনার জন্য আমার আম্মুর জীবনে এত কষ্ট। আপনার জন্য আম্মুকে শান্তি দিতে পারলাম না আমি। আপনি আমাকে বিয়ে না করলে আমি তো আম্মুকে নিয়ে পালিয়ে যেতে পারতাম। গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।